আরিফা, আই এম সরি। সরি কেন বলছো? আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। সেটা তো তোমার জন্য ভালো হয়েছে, তবে আমার জন্য হয়েছে কষ্টের কারণ। প্লিজ, তুমি আমার জীবনে ফিরে আসো। কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। এখন আবার কিছু করার নাই। বাবা আমার বিয়ে ঠিক করেছে। আমি বাবার কথার বাইরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? আমার চেয়ে বেশি সুন্দর ও ভালো মেয়ে পাবে, চিন্তা করো না। আমি তোমাকে বিরক্ত করব না, আর তোমার কানের কাছে বকবক করব না। তবে তোমার সাথে কাটানো দিনগুলো কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমাকে ছেলের বাবা মা আন্টি পরিয়ে দিচ্ছে। আমিও হ্যাঁ বলে দিছি। এখন আর কিছুই করার নাই। আরিফা, আমাকে একটাবার সুযোগ দাও। আরিফা কান্না করতে করতেই বলল, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি। ওই, তোর সমস্যা কি? তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন? বাসার কি তোর একা নাকি? আরেকদিন উল্টাপাল্টা কথা বলে তোর খবর আছে। তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি। আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে, তাহলে তোর বান্ধবীদের আমি চুল ছিঁড়বো, না হয় তোর চুল ছিঁড়বো। কি, তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি করবি? তোর কোনো কিছু এখন কাজ করবে না। আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে শুরু করলো। পাশের রুম থেকে আম্মু এলো। কি হয়েছে, কাঁদছিস কেন? তোমার ছেলে আমাকে মারছে। মিথ্যা কথা, আমি মারিনি। আম্মু, আপু নিজে হাতে চুল এলোমেলো করে আমার উপর দোষ চাপানোর চেষ্টা করছে। ওই, তুই কোন দিন মানুষ হবি? তোর বড় বোনকে তুই মারিস। তোর আজকে খাবার বন্ধ। খাবো না, যাও। আমার কথা সত্য, অথচ আমার কথা কেউ বিশ্বাস করো না। তোর আজকে খাবার বন্ধ। আমার এখন কাজ আছে, আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্নাঘরে চল। যাও, কোনো ব্যাপার না। আপনারা কিছু বুঝতে পারছেন না, তাই তো? আসুন বুঝিয়ে বলি। আমি আমিরুল, বাবা মায়ের আদরের সন্তান। আদরের নাকি শাসনের সন্তান তাই বুঝি না। আপুর নাম তানিশা, সব কিছু দখল করে আছে। বাবা ব্যবসা করে, সংসারের মাথা হলো মা। মায়ের কথাই শেষ কথা। বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল, আর বাকিটা ইতিহাস। বাসা থেকে বের হয়েই বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। আমার কয়েকটা বন্ধু আছে, বন্ধু হলে ভুল হবে, এরা সবগুলো এক একটা কলিজার টুকরা। কিরে মামা, কি হয়েছে? মন খারাপ নাকি? ধুর, এটা কোনো জীবন হলো নাকি? কলেজে শাসন, বাসায় শাসন, সব জায়গায় মহিলা আর মহিলা। এই জীবন আর রেখে কি লাভ? হাওড়ে আর বাঁচতে চায় না। আমার সবগুলো গার্লফ্রেন্ড মেয়ে। আমার গার্লফ্রেন্ড গুলো মেয়ে। বালের কথা বাদ দে, আমার সাথে মজা করিস নাকি? হালারা ফহিনী কোনহানের, তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি? তোর বালের কথা বাদ দে। আজকে মহিলাদের উপর রাগ করছিস কেন সেটা বল। আমি সবটা খুলে বললাম। আবে, আমি আজকে কোনোভাবে সাহায্য করতে পারবো না। আজকে আমার অবস্থা কি রকম, বাসায় কে যেন বলে দিছে আমি মামার মেয়ের সাথে প্রেম করি। মা অনেক ক্ষেপে আছে। সাইদ, পেটে টান পড়েছে, কিছু খেতে হবে। আমি বেঁচে থাকতে তুই না খেয়ে থাকবি না। দাঁড়া, আমি তোর জন্য খাবার আনছি। 5 মিনিট পর এক গ্লাস পানি এনে বলে, এইটা খা, গলাটা ভিজিয়ে নে। এইটা কি? এইটা বিশুদ্ধ পানি, খাইলে শরীরে একটু জোর পাবি। সাইদা, বেশি রকম হয়ে যেতেছে কইলাম। আমি জানতাম এমন কিছু হবে। সাইজ খাওয়াবো তাহলে, ওর 14 গোষ্ঠী টিপটুস। তোরা থাক, আমি গেলাম। চল দোকানে গিয়ে খেয়ে আসি। চল। তারপর 3জন মিলে খাওয়া দাওয়া করলাম। চা, রুটি, কলা, কেক। আমার ফোনে টাকা নাই। সাইদ, তোর ফোনটা দে তো। কি করবি? বেশি টাকা নাই, 1 মিনিটের মধ্যেই শেষ করবে। আরে বেটা দে, তুই চাইলে দিয়ে দেবো। তারপর মোবাইল দোকানদারকে দিয়ে বললাম, এই নেন মোবাইল, যখন এই খাবারের বিল দিতে পারবো তখন মোবাইল দিয়ে দিবেন। আমিরুল, কাজটা ঠিক করলে না। আবে শালা, ক্ষুধা লাগছে, খাইছি। এখন আমাদের দুজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্ধক দিতে পারবি না? সাইদ, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলে রে পাগলা। আমরা জানি তুই তোর বন্ধুদের জন্য নিজের কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি। বালের কথা পরে বলিস, এখন আমার মোবাইল দে। তোর মোবাইল তো তুই চাইলেই তো দোকানদার দিয়ে দেবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা, একটা আইসক্রিম দেন। আমিরুল, তুই গরম হয়ে গেছিস, ঠান্ডা একটা আইসক্রিম খা। আরে আইসক্রিম আমি খাই না, আইসক্রিম খাই ফকিনির গার্লফ্রেন্ড। এই, তোদের সমস্যা কি রে? এই ফকিনি, তুই তুই করে বলিস কারে? কানের নিচে একটা দিব, 2 ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবি। আব্বে শালি, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিবি? তার আগে লাথি মেয়েরা বাত্তি বানাই দেবো। ওই সামরা, তোর সমস্যা কি রে? আরেকবার উল্টাপাল্টা কিছু বললে চিৎকার দিব বলে দিলাম। তারপর মেয়েটা চলে গেল। এভাবে ঘোরাফেরা করে বাসায় চলে গেলাম। সারাদিন কই ছিলি?
জাহান্নামে। কে দরজা বন্ধ করে লাইট অফ করে ঘুমিয়ে আছি। 10টার দিকে মা ডাকছে খাবার জন্য। খাবো না, তুমি খাও, তোমার মেয়েকে খাওয়াও। এখন খেলে খা, না হলে সারা রাত না খেয়ে থাকতে হবে। আসতেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। ইচ্ছে করছে কয়েকটা দেই, তাই গিয়ে পিছন থেকে একটা থাপ্পড় দিয়ে বললাম, কি রে ছাদে কি করিস? আমার দিকে ঘুরে তাকিয়ে বলল, কোন শালা রে? একটা চিৎকার দিলাম। মেয়েটাও একটা চিৎকার দিল। ওই শালা, তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছিস? লও ঠেলা, আমার পিছন পিছন ফলো করে আমার বাসায় চলে আসছিস আর আমাকে বলছিস আমি তোর মতো শেষটিকে ফলো করি না, যা ভাগ। এমন সময় আপু সাথে আসলো। কি রে, কি হয়েছে? দেখ তো, সেই কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে। এই ফকেরনি, মুখে লাগাম দে। আমি তারে ফলো করবো কেন? তুই আমাকে ফলো করছিস। তোরা থাম তো, তোরা কেউ কাউকে ফলো করিসনি। দেখ তানিশা, এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না। আরিফা, এইটা আমার ছোট ভাই আমিরুল। আর আমিরুল, এই আমার বান্ধবী আরিফা। আরিফা আজ থেকে আগামী 1 মাস এখানে থাকবে। এক তোর জ্বালা বাসা থেকে বাইরে থাকতে হয়, আর নতুন একটা আনছিস। আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস। এইটা তোর ভাই দুনিয়ার বদমাইশ, রাস্তায় আমার সাথে ঝগড়া করছে। এই একদম চুপ। কেন? জানোক তুই কেমন ভালো ছেলে, পরিবারের জানা দরকার। আরেকটা কথা বলে কিস করে দেবো বললাম। ওই কুত্তা, তোর মুখে থুতু দিব বলে দিলাম। পারলে ঠেকাইস। তারপর চলে আসলাম আমি আমার রুমে, আর ওরা ওদের রুমে। রুমে গিয়ে তানিশ আপু আর আরিফ আপু কথা বলছে। তোর ভাই এত খারাপ কেন রে? ওই, তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন? দেখলি না কেমন করে কথা বললো? সকাল থেকে আমার উপর রাগ করে আছে। মিথ্যা অভিযোগ দিয়ে সারাদিন না খাইয়ে রাখছি, তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে। আমার উপর ততটুকু পাইসে দিছে। তোর ভাই কি সবসময় তোর সাথে এমন করে নাকি? সব সময় না, যখন আমি খুঁজা দিই তখন এমন করে। বাহ, বেশ ভালো তো। ইস, যদি আমার একটা ভাই থাকতো। ধুর, তোদের ঝগড়া থেকে আমারও ঝগড়া করতে মন চাইছে। আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। ঝগড়া করার দরকার নেই, ঝগড়া করলে সারাদিন না খেয়ে থাকে। ও ঠিক আছে, তাহলে করলাম না। অনেক কিছু মিস করলাম রে। আচ্ছা, তোর বাবা মা কতদিন দেশে বাইরে থাকিবে? আগামী 1 মাস। আমাকে সঙ্গে যেতে বলেছিল, তবে আমার কাছে ভালো লাগেনি, তাই চাইনি। এই 1 মাস তোর সাথে থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তোর যতদিন মন চাই, তবে আমিরুলের কথা কিছু মনে করিস না। এখন থেকে আমিরুলের সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। আমিরুল যার সাথে ঝগড়া করে সে হয় আমিরুলের বন্ধু, না হয় চরম সহ্য। বেশ মজার তো। আচ্ছা, এখন ঘুমা। সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে। ঘুমে গেল, মাথায় আমার আগুন লেগে গেল। সকালবেলা ঘুমের আসল মজা, মন চাচ্ছে যেন কাঁচা খেয়ে ফেলি। খিরে ডাইনি, তুই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? ওই, তুই এত ঘুমাস কেন? আর আমি, তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি। বাস্তবে তো তোর জ্বালায় কারণে প্রেমই করতে পারলাম না। অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়েকে পটালাম, এখন বিয়ের কথা হচ্ছিল, আর তুই দিলি তো ভেঙে। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ওই, তুই প্রেম কর, তাহলে আমার কোনো চিন্তা নাই। আমি চিন্তা করি তোর পালাই পড়ে কোন মেয়ের জীবন নষ্ট করেছিস। আর শোন, মা তোকে ডাকছে, চলে আয়, দেরি করলে মা আসবে। যা, আমি আসতেছি। তারপর ফ্রেশ হয়ে মায়ের কাছে গেলাম। নাস্তা করে একটু তোর বাবার অফিসে যা। আজকে না খেয়ে তোর বাবা অফিসে গেছে, খাবার নিয়ে যা। ঠিক আছে, দাও। খাওয়া দাওয়া করে বাবার অফিসে খাবার নিয়ে গেলাম। তুই খাওয়া দাওয়া শেষ করে আসছিস? তুমি খেয়ে নাও, আমি এখন কলেজে যাব। তারপর কলেজে চলে আসি। কলেজে এসে মিজান আর সাইদের সাথে বসে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আপু ফোন করে বলল তাদের কলেজে নাকি আজকে অনেক ঝামেলা হচ্ছে। রাজনৈতিক 2 গ্রুপের মধ্যে চরম তোলপাড় সৃষ্টি হয়েছে, তাই কলেজ থেকে বাসায় ফিরে আসতে চাইছে, কিন্তু তারা দুজন অনেক ভয় পাচ্ছে। তুই অপেক্ষা করে, আমি আসছি। তুই বাইরে বের হবি না, আমি বললে বারান্দায় আসবি। তারপর আপুর কলেজে গেলাম। গিয়ে দেখি বেশ বড় ধরনের ঝগড়া হচ্ছে। কোনো রকম ভিতরে গিয়ে পিছনের গেট দিয়ে বের হয়ে আসলাম। তুই আসতে এত দেরি করলি কেন? দেরি করলাম কোথায়, মাত্র তো 8 ঘন্টা লাগছে। হয়েছে হয়েছে, এত কথা বলার দরকার নেই। তারপর আপু মোটরসাইকেল উঠলো, আর আরিফাও। এবার যাবি নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? যাচ্ছি। তোর মুখ অল টাইম কোল্লার মতো দিতে থাকে কেন রে? তুই যেই বাড়িতে যাবি সে বাসার গ্যাস বিল লাগবে না, তোর মাথায় হাঁড়ি বাতি রাখলে রান্না হয়ে যাবে। আচ্ছা তানিশা, তুই তোর ভাইয়ের সাথে সবসময় এমন করে কথা বলিস কেন? তোর ফোন পাবার সাথে সাথে চলে আসছে, আর তুই ওর সাথে ঝগড়া করছিস? কি অদ্ভুত মানুষ মাইরি তুই। এই ভেন্টিলেটর, আপনি আমাদের মাঝে আসছেন কেন? ওই, আমি বেল্টিলিটার? মুখের মাঝে এত বিষ কেন?
আমি তো তোমার পক্ষ নিয়েই কথা বলছিলাম। তারপর বাসায় চলে আসলাম। শোন, তোর জন্য কিছু টাকা রাখছি, তুই আমার কাছ থেকে নিয়ে নিস। কোনো মতলব আছে নাকি? থাক, নিতে হবে না। তুই ভেতরে যা, আমি আসছি। তারপর আমি আমার রুমে না গিয়ে সোজা আপুর রুমে চলে গেলাম। আমি ভিতরে গিয়ে বসে আছি, এমন সময় আরিফা বাথরুম থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে এটা চিৎকার দিল, আমি চিৎকার দিলাম। আপু বাথরুম থেকে বের হয়ে আসলো। কি রে, কি হয়েছে? তোমার বান্ধবী বাথরুম থেকে এতটুকু বলতে আরিফ আমার মুখ চেপে ধরে। আসলে হঠাৎ করে রুমে চলে আসার কারণে আমি ভয় পেয়ে যাই, আর আমার চিৎকার শুনে তোর ভাই চিৎকার দেয়। ও, এই কথা। আমি তো ভেবেছিলাম আমিরুল তোকে ভয় দেখিয়েছে নাকি। আপু আমি আমার রুমে যাই রে, পরে আসবো। ঠিক আছে। আমি আমার রুমে এসে চিন্তা করছি, এটা কি হলো? আমি যে আরিফার শরীরে অনেকটা দেখে ফেলেছি। আমার এখন লজ্জা লাগছে, আর আরিফাপুর সামনে যেতেও পারবো না। একটু পর আমি বাথরুমে গিয়ে গোসল করে বের হলাম। আমার গায়ে শুধু একটা 3/4। এমন সময় আরিফাপু আমার রুমে আসলো। আরিফা রুমে এসে বলল, কোনো মেয়ের রুমে যাবার আগে পারমিশন নেওয়া লাগে। আরিফা রুমে এসে বলল, কতটুকু বলে আমার দিকে তাকিয়ে একটা চিৎকার দিল। আমিও চিৎকার দিলাম। তারপর তাড়াতাড়ি কাপড় পরে আপুর রুমে গেলাম। এই, তোর বান্ধবী কোথায় রে? মনে হয় ছাদে গেছে। ঠিক আছে। তারপর আমি সোজা ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আরিফা আপু দাঁড়িয়ে আছে। এই যে ম্যাডাম, আপনি আমার রুমে কিছু না বলে চলে গেলেন কেন? আপনিও তো না বলেই চলে গেছেন। আমাকে তো আপু যেতে বলেছিল। দেখেন, আমি জানি এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই। ঠিক আছে, কাউকে কিছু বলবেন না, এমনকি আপুকেও না। এই কথা তো আমার বলার কথা, আপনি বলছেন। আপনি আমার পুরো শরীর দেখেছেন, তাই চিন্তাটা আমার বেশি। হাসালেন, অনেক বিনোদন পাইলাম। আপনার নাভিটা অনেক সুন্দর। ওই বজ্জাত ছেলে। আপনাকে বিনোদন দিলাম। তারপর চলে আসলাম। খাবার খেয়ে বাইরে চলে এলাম। মিজানা সাইদের সাথে আড্ডা দিলাম। দোস্ত, মামার মেয়ের বিয়ে ঠিক করে ফেলছে, আমি ওর ছাড়া বাঁচতে পারবো না রে। আরে হালা, মরতে হবে না, আগে ছেলের বাসা কোথায় তা খোঁজ খবর নে। মিজান কখনো কখনো ফালতু মানুষেও ভালো বুদ্ধি দিতে পারে। তার জীবন্ত প্রমাণ হলো আমাদের বন্ধু সাইদ। ওই, তুই আমারে ফালতু বললি কেন? তারপর মিজান বলল চুপ করতে, না হলে সে চলে যাবে। আর আমি বললাম, জানা তোকে কে ধরে রাখছে? মিজান রাগে চড়ে চলে গেল। মেজান তো চলে গেল, এখন কি করবে? আমিও বাসায় চলে যাই। আরে বেটা দাঁড়া, মিজানের মামার বাসা চিনোস? হ্যাঁ, কিন্তু মিজানের মামা অনেক দাপটে লোক, তাই কিছু করা যাবে না। আরে বেটা আমরা আটকাবো ছেলে পক্ষকে। তারপর দুজন মিলে মিজানের মামার বাড়ির সামনে ইচ্ছে করেই মোটর সাইকেল নিয়ে একটা গাছের সাথে ধাক্কা মারি। সাইদ গিয়ে পড়লো রাস্তায়, আর আমি গিয়ে পড়লাম গাছের গুড়ির সামনে। কিছুক্ষণের মধ্যে মানুষ জড়ো হতে লাগলো। এটাই তো আমি চাইছিলাম। আমি জ্ঞান হারানোর নাটক করে পড়ে আছি। এই আমিরুল, কথা বল, কি হয়েছে তোর? তারপর সাইদ আমাকে নিয়ে মিজানের মামার বাড়িতে নিয়ে গেল। নিয়ে বলল, আমার দোস্ত মারাত্মকভাবে আহত হয়েছে, একটু পানি এনে দেন, ওর মাথায় ঢালব। আমি মনে মনে বলি, শালে ভালোই কাজ করছে। তবে আমি যে হুঁশে আছি এটা সাইদকে বোঝানো যাবে না, তাহলে এই নাটকটা ঠিকমতো করতে পারবে না। এমন সময় দুইজন মহিলা বাসা থেকে পানি নিয়ে এলো, আর আমার মাথায় ঢালতে লাগলো। আমি মনে মনে বলি, আরও বেশি করে ঢাল। 5 মিনিট পানি ঢালার পর আমি নাটক শেষ করলাম। সাইদ, আমি কই? দোস্ত, তুই জায়গা মতোই আসো। আমার মোবাইলটা পাচ্ছি না কেন? তারপর মিজানের গার্লফ্রেন্ডের কাছ থেকে মোবাইলটা নিয়ে আমি আমার নাম্বারে কল দিলাম। তারপর চলে আসলাম এলাকায়, এসে আড্ডা দিলাম। রাত 10টায় বাসায় ফিরে এলাম। এতক্ষণ কোথায় ছিলি? একটা মিশন শেষ করে আসলাম। আবার কার করে আগুন লাগানোর চেষ্টা করছিস? নিজের ঘরে লাগাবো। ঠিক আছে ঠিক আছে, বাবার মতো হোস না, তাহলে সারা জীবন ধরে শুধু অফিস আর বাসা, বাসা আর অফিস দুটো নিয়ে জীবন শেষ করে দিবি। এখানে আবার আমাকে টানাটানি করছো কেন? মা, তোমাদের পার্সোনাল ঝগড়া তোমাদের রুমে গিয়ে করো। ওই, তুই বড়দের মাঝে কথা বলিস কেন? বাবার মতো হইছস? এইটা কিন্তু ঠিক না। বারে বারে আমাকে কেন টেনে আনছো? আর আমার ছেলে আমার মতোই হবে। তোমার কোনো সমস্যা আছে? আমার ক্ষুধা লাগছে, খাবার দিবা নাকি বলো? তোর বাবাকে বল খাবার রেডি করে দিতে। মা চলে গেল। আসলে এটা আমাদের পরিবারের ঝগড়া না, এটাই ভালোবাসা। এমন সময় তানিশা আর আরিফা এলো। তানিশা খাবার রেডি করছে, আর আরিফা আমাদের ঝগড়া দেখে হাসছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। এমন সময় তানিশা আমার রুমে আসলো। এই নে তোর টাকা, আর শোন, এগুলো আমার জমানো টাকা। এই টাকা দিয়ে ভালো দেখে একটা মোবাইল কিনবি। আমার মোবাইল তো ঠিকই আছে, মোবাইল কিনে কি করব? আমার এক বান্ধবী একটা মোবাইল কিনেছে, ওই মোবাইলটা আমার খুব পছন্দ হয়েছে। আমি চাই তুই ওই রকম একটা মোবাইল কেন। এটা কোনো কথা? এমন সময় মোবাইলের কথা বলাতে আমার মনে পড়লো মিজানের গার্লফ্রেন্ডের কথা।
আপু তুই দাঁড়া, আমি একটু কথা বলে আসি। একজনের সাথে আমার কিছু কথা আছে। তা কথাটা কি ছেলের সাথে না মেয়ের সাথে? মেয়ের সাথে। কতদিন ধরে চলছে? কি কতদিন ধরে চলছে? মোবাইলে কতদিন ধরে চলছে? আপু আমি আমার জন্য কথা বলছি না, মিজানের জন্য কথা বলছি। ওর গার্লফ্রেন্ডের নাকি বিয়ে, তাই বিয়েটা আটকানোর চেষ্টা করছি, এই আর কি। ও তাহলে তুই কথা বল, আমি আসি। আর শোন, আগামীকাল মোবাইল কিনবি। ঠিক আছে। তারপর ছাদে গিয়ে কথা বলছিলাম, এমন সময় আরিফা ছাদে আসলো। আমার কথা বলা দেখে আরিফা বলল, কার সাথে কথা বলেন? গার্লফ্রেন্ডের সাথে। ভালো, তা আপনার বোন বলল আপনার কোনো গার্লফ্রেন্ড নাই। ঠিকই বলছে, আমি আমার বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি। তারপর মোবাইলে কথা বলে ছেলে সব খোঁজ খবর নিলাম। তারপর আরিফাকে বললাম সরি কেন? দুপুরের আচরণের জন্য। কোনো সমস্যা নাই, ইটস ওকে। আপনি এত রাতে ছাদে কেন আসছেন? মা একটু পর কল দিবে, তাই সাথে আসছি। ও। তারপর আরিফা তার মায়ের সাথে কথা বলল। আমি দাঁড়িয়ে আছি। কথা শেষ করে আরিফা আমার দিকে তাকালো। একটা কথা বলবো? বলেন। আপনি সবসময় আপনার পরিবারের সবার সাথে এভাবে কথা বলেন কেন? আমাদের পরিবারের সবাই সবাইকে অনেক বুঝে, আর আমাদের ভালোবাসাটা এমনই। মা বাবা ভালোবেসে বিয়ে করেছে, তাদের দুজনের মধ্যে অনেক মিষ্টি ঝগড়া লেগেই থাকে। কখনো মায়ের অসুখ হলে বাবা তখন আর ঘুমায় না, আবার বাবার অসুখ হলে মা সারা রাত বাবার পাশে বসে থাকে। আর আমার আর আপুর ঝগড়া তো অন্যরকম, কখনো কিছু চাইতেই হয় না। আপুর কোনো সমস্যা হলে আমি বন্ধুর মতো পাশে থাকি। আমাদের মাঝে কোনো সরি, কোনো থ্যাংক ইউ নেই। আমাদের পরিবার সবাই অনেক ফ্রি। একজনের সাথে ঝগড়া লাগলে তাকেই বেশি দোষারোপ করা হয়। গতকাল সকালে আপুর সাথে ঝগড়া হয়েছে, আজকে নিজের জমানো টাকা দিয়ে সে মোবাইল কেনার জন্য বলছে। আমার মতে এটাই আসল ভালোবাসা। ঝগড়া লাগবে, কিন্তু রাগ করে কথা না বলার কিছু নেই। একদিন যদি বাসায় কারোর সাথে কথা না বলি, তাহলে তো সবাই টেনশন করবে, কারণ তারা ভাববে আমি কি কোনো কষ্ট পেয়েছি নাকি। আচ্ছা আপনার বাবা মায়ের মধ্যে ঝগড়া হয় না? না, বাবা সবসময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। আমি মায়ের সাথে বেশি সময় কাটাই। তারাও যথেষ্ট পরিমাণ রোমান্টিক, এই বয়সেও ঘোরাঘুরি করতে পারে। তাই মা বাবাকে একা ছেড়ে আসছি। আর কাবাবে হাড্ডি হতে চাইলাম না, কিন্তু আমি একা বাসায় থাকবো, এই জন্য তারা অনেক চিন্তিত ছিলেন। তাই আমি তানিশার কথা বলে এখানে আসছি, কারণ একা একা আমার ভালো লাগে না। আমি প্রথমে ভেবেছিলাম তুমি অনেক ঝগড়াটে, কিন্তু এখন বুঝলাম তোমরা সবাই আসলে ভালোবাসার ঝগড়া করো। আচ্ছা এখন গিয়ে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ। তারপর রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম ভাঙলো আপুর পানির কারণে। এই রানী, তুই আমার জীবনটা শেষ করে দিলি। তুই একটা সকালে ঘুম থেকে সময় মতো উঠতে পারিস না? তাই বলে তুই আমার গায়ে পানি ঢেলে দিবি? আমাকে একটা দিন আরামসে ঘুমাতে দিবি না? ওই এত বকবকানি শোনার মতো আমার সময় নেই। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ কর, কলেজে নিয়ে যাবি। আমাকে তুই ড্রাইভার পেয়েছিস নাকি? আমি আজকে কলেজে যাব না। সেটা তোর ব্যাপার, কিন্তু আমি যাব, আর তুই দিয়ে আসবি। এই নিয়ে কোনো কথা হবে না। ঠিক আছে ঠিক আছে, যা তুই, আমি আসছি। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে বাইক নিয়ে দাঁড়িয়ে আছি। এমন সময় আরিফা আর আপু আসলো। আরিফাকে আজকে কোনো রাজকন্যা মনে হচ্ছে। কি রে, তুই এভাবে কি দেখছিস? কিছু না, ওঠ। তারপর আপু আর আরিফা দুজনে উঠলো। আজকে কি সত্যি কলেজে যাবি না? না, আমি কলেজে গেলে মিজানের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। কি ক্ষতি হয়ে যাবে? আজকে মিজানের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবো, তারপর ওদের বিয়ে দেবো। এখানে কি পালিয়ে বিয়ের কথা হচ্ছে নাকি? আবাল কোনহানের, এতক্ষণ কি বললাম তাহলে? এই, তুমি তোমার আপুর সাথে যেভাবে কথা বলো সেভাবে আমার সাথে কথা বলবে না। কেন এভাবে বলবো? আমি তোমাদের স্পেশাল মানুষ। কিভাবে? আমি তোমাদের মেহমান। ঢেঁড়স, 2 টাকার মুরগি 10 টাকার মশলা। কি বললা? বললাম আপনি অনেক ভালো। তারপর কলেজের সামনে নামিয়ে দিলাম। এখন কোথায় যাবি? শুভ কাজটা সেরে ফেলি। আমিরুল, একটা কথা বলি। বলেন। আমার না এইসব দেখতে ভালো লাগে, প্লিজ আমাকে নিয়ে যাবে? আরে ধরা খেলে সর্বনাশ হয়ে যাবে, তখন আপনাকে নিয়ে পালাবো নাকি নিজের জীবন নিয়ে বাঁচাবো, কোনটা করব? তুমি কি ভীতু নাকি? আরিফা, এসব কাজ অনেক কঠিন, তুই যাস নে। আরে ধুর বোকা, তোর মতো এত বেরসিক নাকি? জীবনে প্রথম একটা সুযোগ পাবো, তাও আবার হাতছাড়া করবো নাকি? এই মিস আরিফা, আপনি কি জানেন এইসব ঘটনায় অনেক কষ্ট করতে হয়, আর ধরা পড়লে মায়ের একটা মাটিতে পড়ে না। যদি 2-1টা মায়ের মাটিতে পড়ে, তাহলে আবার সেটা উঠিয়ে পিঠে দেয়। তোমার প্রতি আমার বিশ্বাস আছে, তুমি পারবা আমি জানি। তোমার চলাফেরা দেখেই বোঝা যায়। ঠিক আছে, আমি যেভাবে বলবো সেভাবে থাকতে হবে। ঠিক আছে। তাহলে তোরা যা, আমি কলেজে গেলাম। আর আমিরুল, আরিফার যেন কোনো ক্ষতি না হয়। বেশি পেঁচাল পারবে না। তারপর আরিফাকে নিয়ে আমাদের আড্ডা দেওয়ার জায়গায় গেলাম। সাইদ আগে থেকে রেডি হয়ে আসছিল। কি রে,
তুই এত দেরি করলি কেন? এমনি একটু সময় লাগছে। দাঁড়া দাঁড়া, আমরা তো জানি তুই প্রেম করস না, তার সাথে গার্লফ্রেন্ড নিয়ে আসছিস। তুই সবসময় নেগেটিভ ভাবিস। উনি আমার আপুর বান্ধবী, আরিফা আপু। সরি আপু, কিছু মনে করবেন না, আমি ঠিক বুঝতে পারিনি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপর সাইদ ওর বাইক নিয়ে যাচ্ছে, আমি আর আরিফা এক বাইক দিয়ে যাচ্ছি। আমিরুল, তোমার গার্লফ্রেন্ড নাই? না, আমার কাছে এসব প্রেম ভালোবাসা করার মতো ইচ্ছা নাই। তারপরে হয়তো বা দু একটা প্রেম হয়ে যেতে পারে, কিন্তু আপুর জন্য আর সম্ভব হয় না। ও, তা তানিশা তোমাকে ভালোবাসতে না করে নাকি? না, তবে আপু মা বাবা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করব। ছোটদের বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমিরুল, আমি সত্যি তোমাকে অনেক বাজে মনে করতাম, কিন্তু তোমার মনটা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। তোমার না আজকে ফোন কিনতে যাবার কথা? যাবো তো, এই কাজটা শেষ করেই যাব। এসব কথা বলতে বলতেই মিজানের মামার বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আরিফা, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি আসছি। আমিও ভেতরে যাব। তুমি গেলে সব ব্ল্যাটা চুকে যাবে। আমি এখানে সবকিছু দেখার জন্য এসেছি। ঠিক আছে চলুন, কিন্তু অতিরিক্ত কোনো কথা বলতে পারবে না, আর আমি যেভাবে বলবো সেভাবেই থাকতে হবে। আমি সাইদ আরিফা ভিতরে গেলাম। আমি ভেতরে গিয়ে খালাম্মা বলে চিৎকার দিতে লাগলাম। এমন সময় দুইটা মহিলা ঘর থেকে বের হয়ে এলো। আমি পায়ে সালাম করে বলতে থাকলাম, খালাম্মা, আপনারা গতকাল আমার জীবন বাঁচিয়েছেন, আপনাদেরকে একবার দেখতে এলাম। থাক বাবা থাক, বেঁচে থাকো। গতকাল তোমরা দুজন এখানে যে অবস্থায় এসেছো তাতে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তোমার তো জ্ঞানই ফিরছিল না। আসলে ভাবি, আমারও ভয় লেগেছিল। আমার তো মনে হয় এই জায়গাটা ভৌতিকভাবে প্রভাবিত। তা তোমরা দুজন তো গতকাল আসছিলে, এই মেয়ে তো আসেনি। খালাম্মা, আমি একে এর বাবার বাড়ি থেকে পালিয়ে নিয়ে এসেছি। একটু আগে বিয়ে করেছি, আর গতকালের ঘটনাকে বললেই ও আপনাদের এক পলক দেখার জন্য পাগল হয়ে গেছে, তাই নিয়ে এলাম। তা খালাম্মা, গতকাল একটা আপুকে দেখেছিলাম, তার মোবাইল দিয়ে আমার মোবাইলের খোঁজ পেয়েছিলাম, সে কোথায়? তাকে একটা ধন্যবাদ দেওয়া আমার খুব প্রয়োজন। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি, দেখা করে যাও। আর শোনো, পালিয়ে বিয়ে করা ঠিক না, এটা তুমি ভুল করছো। এমন সময় মিজানের গার্লফ্রেন্ড এলো। আমি আরিফাকে বললাম, যাও তুমি আপুর সাথে একটু কথা বলো, আর তার জন্য না গিফটটা দাও। আরিফা আমার মুখের দিকে তাকিয়ে আছে। তাকিয়ে থেকো না আমার দিকে, তাদের জন্য আমার জীবন বেঁচেছে, তাকে তুমি আনা গিফটটা দাও। তারপর আরিফা বাইরে নিয়ে গেল। আমি সাইদ ওয়াশরুমে যাওয়ার কথা বলে বাড়ির পেছনে দেয়াল টপকে বাইরে চলে গেলাম। কিছুক্ষণ পর আমি বলতে থাকলাম, না, আরিফাকে দিকে হবে না, এতক্ষণ কি গল্প করছে। এই কথা বলে আমি বাইরে চলে এলাম। মোটরসাইকেল স্টার্ট দিয়ে আমরা উধাও। আরিফা আমার পিছনে, আর সাইদের পিছনে মিজানের গার্লফ্রেন্ড। 30 মিনিটের রাস্তা আমরা 20 মিনিটেই খাবার করলাম। তারপর মিজানকে ফোন করে বললাম, কাজী অফিসে আয়। মিজান কাজী অফিসে এলেই বিয়ের কাজ শেষ করে মিজানকে বললাম, তোর বউ মানে ভাবিকে তোর বাসায় নিয়ে যা, আর যদি তোর মা বাবা মেনে না নেয় তাহলে আমাদের বাসায় চলে আসবি। কিছুদিন থাকার পর সব কিছু ঠিক করেই একটা ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখন চল সবাই মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করবো। ভাই, তুই আমার জীবন বাঁচিয়েছিস। আমি আজকে নিয়ত করেছিলাম যে ওকে না ফেলে মরে যেতাম, আর তারাও গতকাল বাজে ব্যবহার করেছিল। আব্বে শালা, আমিরুল গতকাল যে কাহিনী করছে আমার সারা জীবন মনে থাকবো। কিরে ভাই, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি? আমার পেটে ইঁদুর বাদুর বাঘ সিংহ দৌড়াচ্ছে, এখন রেস্টুরেন্টে চল। চল, আমারও ক্ষুধা লেগেছে। তারপর রেস্টুরেন্টে গেলাম। মিজান আর ওর বউ একসাথে বসেছে, সাইদ এক পাশে, আমি আর আরিফা আরেক পাশে। বাজেট কম, আমার দিকে একটু খেয়াল রেখে অর্ডার করিস। আজকে তোর বিয়ের খাবার খাবো, তো কম কেন খাবো? দরকার হলে আজকে তোকে বন্ধক দিয়ে যাব, তারপরেও কষ্টের প্রতিশোধ নিব। সমস্যা নাই, তোমরা খাও, যদি টাকা লাগে আমি দিব। আমার কাছে আছে, আপনারা খান তো, কোনো সমস্যা নেই। আর মিজান, তুমি সবসময় কিপটামি কেন করো? আমাকে কোনো দিন ভালো করে খাওয়ালে না, আজকেও খেতে দিবে না নাকি? এই, তোমরা হরতাল বন্ধ করো, যার যা লাগে অর্ডার করো। এরপর অর্ডার করা শুরু করলাম। খাওয়া দাওয়া শেষে 10,000 বিল হয়েছে। মিজান কষ্ট করে 7,000 দিল, বাকিটা মিজানের বউ দিল। তারপর বাসার দিকে রওনা দিলাম। আমি আর আরিফা একসাথে আসছি। ওই সময় তুমি ওই কথা বললে কেন? কোনো সময় কোনো কথা বলছি? ওই সময় বললা আমি তোমার বউ, এই কথা না বলে অন্য কোনো কথা বলতে পারতে। জায়গা বুঝে কথা বলছি, আর সেই জন্যই আমি সত্যিই দুঃখিত। ঠিক আছে, তুমি তোমার বন্ধুর প্রেমের জন্য এত কিছু করো, নিজে প্রেম করো না, এটা কেমন কথা? কোচ কখনো মাঠে নামে না, আমি ওদের কোচ, বুঝলা? আচ্ছা, তুমি কি আমার বন্ধু হবে? কেন? কেন, আমরা কি বন্ধু হতে পারি না? তুমি তো আমার চেয়ে বড়। তাতে কি, আমার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তোমার সমস্যা হবে কেন? ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু।
তারপর বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিলাম। সন্ধ্যায় আরিফার ডাকে ঘুম ভেঙে গেল। কি হলো, ডাকছো কেন? তুমি না মোবাইল কিনতে যাবে, আর আমারও কিছু কেনাকাটা করতে হবে, তাই ভাবছিলাম দুজন মিলে একসাথে যাব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তারপর ফ্রেশ হয়ে আরিফাকে ডাক দিলাম। এমন সময় মা বলল, কি হয়েছে রে, এমনভাবে চিৎকার করছিস কেন? আরিফাবু মার্কেটে যাবে, তাই তার জন্য অপেক্ষা করছি। অপেক্ষা করছিস ভালো কথা, চিৎকার দিলি কেন? ওদের রুমে গিয়ে ডাক দে। আমি মনে মনে বললাম, রুমে গেলে যা দেখায় তা দেখে তো মাথায় ঠিক থাকে না। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, যাচ্ছি। তারপর ওদের রুমে গিয়ে ডাক দিলাম। আমিরুল, তুমি 1 মিনিট বসো, আমার রেডি হওয়ার শেষের দিকে। ঠিক আছে, বসে আছি। আজকে শাড়ি পরেছে, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে ঘাসের বুকে যেমন শিশিরের ফোঁটা রোদের সোনালি আলোয় মুক্তোর মতো রূপালি আলো ছড়ায়, ঠিক সেরকম লাগছে। পেছন থেকে আপু বলছে, কি রে আমিরুল, তুই আরিফার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? না, দেখছি আর চিন্তা করছি। কি চিন্তা করছিস? চিন্তা করছি এরকম একটা শাড়ি তোকেও কিনে দিতে হবে। এটা আমার শাড়ি, আরিফা নাকি অনেক পছন্দ হয়েছে, তাই গিফট করে দিয়েছি। খুব ভালো করেছিস, একটা মহৎ কাজ করেছিস। আমিরুল চলো। আপনি কি কোনো বিয়ে বাড়িতে যাবেন নাকি? পরে বলি, এখন চলো। ঠিক আছে, চলেন। নিচে গিয়ে বাইকে বসে আছি। বাইক রাখো, আমরা রিক্সা দিয়ে যাব। আমার জ্বালা, বাইক নিয়ে আমি রিক্সা নিয়ে যাবো কেন? আব্বে হালাই চিল্লাইবার লাগছো কেলা? কি দেখো তুমি তুমি পুরান ঢাকার কথা শিখলা কবে? আব্বে হালাই কয় কি, কয়বার লাগছো আব্বে? আমার বাড়ি তো পুরানটা। হয়েছে, এখন বাইকে ওঠো। বললাম তো রিক্সা দিয়ে যাব। ঠিক আছে, চলো। তারপর রিক্সা নিলাম। আরিফা আগে উঠে বসলো, আমি উঠে বসলাম। এত দূরে বসে আছো কেন? এভাবে কোনায় বসলে একটু ধাক্কা লাগলেই পড়ে যাবে। না, পড়বো না। এত কথা বলার কি আছে, কাছে এসে বসো। তারপর আর কিছু বললাম না, একদম পাশাপাশি বসে আছি। আরিফা আমি কেউ কিছু বলছে না, অনেকক্ষণ ধরে চুপচাপ করে বসে আছি। এমন সময় ফোন বেজে উঠলো। হ্যালো, কে? দোস্ত, আমার অবস্থা খারাপ, 2 গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে হইব, পকেটে টাকা নাই। মর গিয়ে ওইসব কাজের জন্য আমাকে ডাকবি না। দোস্ত, তোর কাছে টাকা থাকলে দে, পরে দিয়া দিমো। আমার কাছে টাকা নেই, পারলে তুই আমায় কয়েক টাকা দে। তারপর ফোন কেটে দিলাম। মার্কেটের সামনে রিক্সা থামালো, ভাড়া মিটে ভেতরে গেলাম। তোমার সবচেয়ে কোন রং ভালো লাগে? আমার কাছে সব রঙই ভালো লাগে, তোমার কোনটা দরকার? কোন রঙের শাড়ি পছন্দ করো? ইয়াং বয়সে নীল রঙের শাড়ি পরাই ভালো, আর তোমাকে বেশ মানাবে। আর 3 পিস কোন রঙের হলে ভালো হবে? 3 পিস কালো রঙের হলে ভালো লাগবে, আর হলুদ রঙের হলেও ভালো লাগবে। ঠিক আছে, চলো। প্রথমে নীল রঙের শাড়ি নিল, তারপর 3 পিসও নিল, আর হলুদ রঙেরও 3 পিস নিল। কিছুক্ষণ পর বললো, তুমি এখানে দাঁড়াও, আমি একটু আসছি। তারপর লেডিস শপে গিয়ে 30 মিনিট পর আসলো। এতক্ষণ লাগে? ম্যাচিং করে কিনলাম। কি? কিছু না। এবার তাহলে বাইরে যাওয়া যাবে? তোমার মোবাইল কিনবে না? আমার মোবাইল এখান থেকে কিনবো না, অন্য দোকানে গিয়ে কিনবো। তারপর আমার পছন্দ মতো একটা মোবাইল কিনলাম। চলো বাসায় যাই। শপিং করার পর খাওয়া দাওয়া না করে আমি কোনোদিন বাসায় যাই না, তাই খাওয়া দাওয়া করে বাসায় যাব। ঠিক আছে, চলো রেস্টুরেন্টে যাই। তারপর খাওয়া দাওয়া করলাম, টুকটাক কথা। তারপর আরিফা জোর করে বেল দিল। বাইরে এসে রিক্সায় উঠলাম। একটু যেতে ফুলের দোকান দেখে আরিফা বলল, থামেন থামেন, আমার ফুল কেনার বাকি আছে। এখন ফুল দিয়ে কি করবে? গোলাপ আমার অনেক প্রিয়, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এরপর অনেকগুলো ফুল কিনে নিয়ে আসলো। তারপর আবারও বাসার দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পর বাসায় গেলাম। আধা ঘন্টা পর বাসায় পৌঁছে গেলাম। গোসল করে ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা পর আবারও তানিশাপু ডাকতে শুরু করলো। এখনও তো সকাল হয়নি, ডাকছিস কেন? আরিফা তোকে ছাদে যেতে বলেছে। তুই যা, আমি এত রাতে যেতে পারবো না। তুই না গেলে আমি পানি ঢালবো বিছানায়। আমি কি যাবো না বলেছি? আমি বলেছি একটু পর যাচ্ছি। গুড, এখন যা। ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর ছাদে গেলাম। গিয়ে থেকে নীল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর লাগছে। মনে হয় রাতে নীল পরে এসেছে। হালকা চাঁদের আলোয় আরিফাকে আলোকিত করে রেখেছে। আমাকে কি ডেকেছো? হুম। কিছু বলবে? পেছন থেকে ফুলের তোড়া বের করে হাঁটু গেড়ে বসে বলে, আই লাভ ইউ আমিরুল। আমি অনেক ভেবেছি, কিন্তু চিন্তা করে দেখলাম আমার জীবনে তোমার মতোই একজন মানুষ দরকার। আমার মতো বয়সের ছোট ছেলে তোমার দরকার? বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। মনের সাথে অনেক যুদ্ধ করেছি, কিন্তু পারিনি। তোমাকে ভালো না বেসে থাকতে পারলাম না। আরিফা, তুমি আমার বড় বোনের বান্ধবী, এটা সমাজ পরিবার কেউ মানবে না। তুমি মানলেই সবাই মানবে। তুমি এখন ওঠো। না,
তুমি আগে আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমার বোনের সাথে কথা বলেছি, সে বলেছে তুমি রাজি হলে তার কোনো আপত্তি নেই, আর তোমার পরিবারের কারো আপত্তি থাকবে না। দেখো আরিফা, আমি তোমাকে বোনের নজরে দেখেছি, যা শুধু আপু ডাকিনি। ওইটা আমার অনেক বড় ভুল ছিল। তোমাকে আমার আপু ডাকার প্রয়োজন ছিল। আর শোনো, তুমি উঠে ঘরে যাও আর ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি আমাকে গ্রহণ না করলে আমি এখান থেকে যাব না। দেখো, সেটা তোমার ব্যাপার। আজকে যদি তুমি আমাকে গ্রহণ না করো তাহলে আমি নিজেকে শেষ করে দিব। আচ্ছা, তুমি আমাকে 2 দিন সময় দাও, আমি 2 দিন পর তোমাকে আমার উত্তর দেব। 2 মিনিট সময় দিলাম। 2 দিনের সময় কি বেশি চেয়েছি? আর বেশি তেড়িবেড়ি করলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। না, তুমি নিজের কোনো ক্ষতি করো না, আমি তোমাকে 2 দিন সময় দিলাম। তারপর আরিফাকে রুমে যেতে বললাম। কিছুক্ষণ পর আমি রুমে চলে এলাম। একটু পর তানিশা আমার রুমে এলো। ওই কিরে, মেয়েটা নিজের লাজ লজ্জার মাথা খেয়ে তোকে প্রপোজ করলো, আর তুই ওকে ফিরিয়ে দিলি? আমি তোর কি এমন ক্ষতি করেছি রে, তুই তোর বান্ধবীকে আটকাতে পারলি না? আরিফাকে চিনি, ও অনেক ভালো মেয়ে, কোনো ছেলের সাথে ওর আড্ডা নেই, কারোর সাথে প্রেম করেনি, তাছাড়া বাবা মায়ের একমাত্র মেয়ে। সব কিছু ঠিক আছে, কিন্তু আরিফা তো আমার চেয়ে বড়। তুই জেনে শুনে এমন একটা কাজকে উৎসাহিত করলি। ও তোকে অনেক আগে থেকেই ভালোবাসে, ও তোকে আরো 1 বছর আগে থেকেই ভালোবাসে। মজা করিস না আমার সাথে। 2 দিন আগে আমাকে প্রথমবার দেখেছে, আর তুই বলছিস 1 বছর। শোন, 5 বছর হলেও আমার কিছু করার নেই। তুই আমার সাথে ওর ওকালতি করতে আসিস না। ঠাস ঠাস করে 3টা চড় দিল তানিশা আমার গালে। আমার মুখে তোর কথা শুনেই তোকে ভালোবেসেছিল। তুই যখন আমাকে কলেজ থেকে নিয়ে আসতি, তোকে এক নজর দেখার জন্য দূরে দাঁড়িয়ে তোকে দেখতো। আমি জানতাম ভালোবাসে কি, তুই তা বুঝিস না, তাই আরিফাকে প্রপোজ করতে মানা করেছিলাম। কিন্তু যখন তুই মিজানের জন্য এত কিছু করলি, তখন আরিফা আমার কোনো কথাই মানলো না, তাই প্রপোজ করেছে। ঠিক আছে, আমাকে একটু চিন্তা করতে দে। আর এই কথাগুলো আমাকে ভালো করে বললেও পারতি, গায়ে হাত না তুললেও হতো। তোকে আদর দিয়ে মাথায় তুলে ফেলেছি, এখন মাথা থেকে নামাতে হবে, তাই মারছি। ঠিক আছে, আজকের পর থেকে তুই আর আমার উপর কোনো অধিকার খাটাতে আসবি না। ভালো করে চিনি না, জানি না কিভাবে আমি একজনকে ভালোবাসবো, তা তুই একবার চিন্তা করলি না? 2টা দিন কি বেশি সময় চাইছিলাম? তোর ইচ্ছা, আমি তোর উপর কোনো অধিকার দেখাবো না, যা, তোকে মুক্তি দিলাম। আমি রাগ করে বাসা থেকে বেরিয়ে এলাম। রাস্তায় অনেকক্ষণ হেঁটে হেঁটে আবারও বাসার সামনে এলাম। তারপর ছাদে গেলাম। এক কোনায় ছাদে বসে আছে। বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে গেছি বলতে পারবো না। সকালে ঘুম ভেঙে গেলে নিচে যাবার সময় দেখি আরিফা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুমি কোথায় গিয়েছিলে? একটু আগে তোমাকে তোমার রুমে পেলাম না। ছাদে গিয়েছিলাম। ফ্রেশ হয়ে আসো, তোমাকে নিয়ে বাইরে যাব। আমি যেতে পারবো না, আমার অনেক ঘুমে ধরেছে, চোখ জ্বালা পোড়া করছে, পরে কোনো সময় খাবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আগামীকাল তুমি তোমার কথা জানাবে, দয়া করে না করো না। চেষ্টা করব। তবে আপুকে দিয়ে আমাকে অপমান না করলেও পারতে। কিছু না, 1 বছর কারো পিছনে না করে তাকে সামনাসামনি বলে দিতে, তাহলে তো কষ্ট আর নাটক করার কিছুই থাকতো না। তোমার বাবা মায়ের সাথে দেখা করলাম। আমি তোমাকে যেমন ভাবতাম তা পরীক্ষা করে দেখলাম। আইসক্রিমের দোকানে তোমার সাথে ইচ্ছা করেই ঝগড়া করছি, আর তুমি দেখলাম আমাকে টিটকারি মারলে, তাই ভাবলাম তুমি হয়তো ইফটিজিং করো, তাই আরেকটু সময় নিলাম। জয় বাংলা, হয়েছে কাম। আজকের পর থেকে আমার বিষয়ে কোনো কথা আপুর সাথে শেয়ার করতে পারবে না। তানিশাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওই সব কিছু ব্যবস্থা করে দিল আর ওকে কোনো কিছু জানাবো না? এটা কেমন কথা? শোনো, আগামীকাল লাগবে না, আজকে আমার উত্তর নিয়ে নাও। আমি আপুর সাথে প্রেম করতে পারবো না, তবে যদি মা বাবাকে রাজি করতে পারো তবে তা ভিন্ন কথা। তোমার যে বয়সে বড় কারোর সাথে প্রেম করতে পারবে না, তাহলে তোমার বাবা মাকে রাজি করানোর কি আছে? আচ্ছা, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? নিজের জীবনের চেয়ে বেশি। বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারবে? কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, যা শুনলে তাই বলছি। বিয়ের আগে আমার সাথে রাত কাটাতে পারবে? আমাকে 2 দিন সময় দাও, আমি তোমাকে ভেবে বলছি। তোমার যতদিন সময় লাগে সময় নাও। তারপর আমি আমার রুমে চলে আসি। আমারও তো একটু দেখা দরকার কেমন ভালোবাসে, আবেগের বশে সে কি বিবেক বিসর্জন দিতে পারে কিনা। গোসল করে একটা লম্বা ঘুম দিলাম। দুপুরবেলা ঘুম থেকে উঠে ফ্রেশে বাইরে যাচ্ছি, এমন সময় দেখি আরিফা ডাকছে। কিছু বলবা? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি একটু বের হতে চাই। কোথায় যাবে? তুমি রেডি হও, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এখন কিছু জানতে চেও না। ঠিক আছে, আমি আসছি, 5 মিনিট সময় দাও। রেডি হয়ে নিচে গেলাম। আরিফা আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। চলো। তারপর বাইরে গিয়ে একটা রিক্সা নিয়ে যাচ্ছি। রিক্সা থেকে নামলাম একটা এতিমখানার সামনে। ভেতরে যেতেই অনেকগুলো বাচ্চা এসে আরিফার চারদিকে ভিড় করলো। মনে হয় আরিফা এদের অনেক আপন।
আরিফা আমার দিকে আঙ্গুল তুলে বলছে, ওই যে তোমাদের ভাইয়া। কিছু বুঝে ওঠার আগেই বাচ্চাগুলো আমার কাছে ছুটে আসলো। তারপর বাচ্চাগুলোর সাথে বসে সময় পার করলাম। সন্ধ্যার দিকে একটা গাড়ি এলো। গাড়ি থেকে একটা লোক এসে আরিফাকে বলল, ম্যাডাম, খাবার এসে গেছে। এখন কি বাচ্চাদেরকে খাবার দিয়ে দেব? সবাইকে খাবার দাও। এমন সময় আরিফা আমার কাছে এসে বলল, ওদের সাথে বসে খেতে আমার কোনো আপত্তি আছে কিনা, আর বললো ওদের সাথে বসে খেতে একটা অন্যরকম অনুভূতি কাজ করবে, অনেক শান্তি পাবে। আমার কোনো সমস্যা নেই। তাছাড়া আমি প্রতি বছরই এমন বাচ্চাদের সাথে বসে খাবার খাই। তাহলে ঠিক আছে, তুমি আমার সাথে বসে খাবে। তারপর আমি আরিফার পাশে বসে বাচ্চাদের সাথে খাচ্ছি। মাঝে মধ্যে আরিফার দিকে তাকিয়েছি, কিন্তু আরিফা একবার আমার দিকে তাকালো না। খাওয়া দাওয়া শেষ করে বাইরে বসে আছি। এখানে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? না, অনেক ভালো লাগছে, সত্যি অনেক আনন্দ লাগছে। এখন চলো সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় এতিমখানার চাচা বলছে, আরিফা মা, তুমি আবার কবে আসবে? সঠিক বলতে পারি না, তবে যদি আমি না আসতে পারি তাহলে এখন থেকে প্রতি মাসে আমিরুল আসবে। ও তাহলে ঠিক আছে, ভালো থেকো মা, ভালো থেকো বাবা। তারপর বাইরে এসে রিক্সা নিয়ে বাসার দিকে রওনা দিলাম। আরিফ আজকে প্রয়োজন ছাড়া কথা বলছে না। আগের মতো চঞ্চলতা তার ভিতরে আমি দেখতে পারছি না, তবে বাচ্চাদের সাথে অনেক হেসে হেসে কথা বলছে। নীরবতা ভেঙে আমি প্রশ্ন করলাম, আরিফা, এখানে তুমি কতদিন পর পর আসো? যখন আমার মন ভালো থাকে না তখন আসি। এই এতিমখানাটা বাবা বানিয়েছে, অনেকগুলো বাচ্চা এখানে থাকে আর লেখাপড়া করে। আমাদের বাসায় কেউ গেলে ওই দিন বাহির থেকে খাবার নিয়ে যাওয়া হয়, আর না হলে ওখানেই রান্না করা হয়। পুরোটাই বাবা নিজের হাতে সামলান। আমাদের সাথে ফোন করে কথা না বললেও এতিমখানার খোঁজখবর ঠিকই রাখেন। ও, তাহলে আমার মনে হয় তোমার বাবা অনেক ভালো মানুষ। আচ্ছা আমিরুল, ওই সময় কি কথাটা তুমি সিরিয়াসলি বলেছিলে নাকি মজা করেছিলে? কোন কথা বলছো তুমি? এক রাতের কথা। সিরিয়াসভাবে বলেছি। তাহলে আমি চিন্তা করে ফেলেছি, তোমার কথাই আমি রাজি। আমার কোনো আপত্তি নেই। তোমার কি মাথা ঠিক আছে? তোমার মনের আশা পূরণ করলাম আর কি। এমন সময় রিক্সা বাসায় এসে পড়লো। রিক্সা ভাড়া মিটে রুমে চলে এলাম। এমন সময় মিজান ফোন করে বলল যে তার বাবা মা তাদের বিয়েটা মেনে নিয়েছে, আর আগামীকাল তাদের বৌভাত অনুষ্ঠান, তাই আমাকে রাতেই যেতে হবে। মিজান, আমি আগামীকাল সকালে আসবো, এখন আসতে পারবো না। তখন মিজান বলল, তোর বাসা দরজাটা খোল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। দরজা খুলে দেখি মিজান আর মিজানের বউ দাঁড়িয়ে আছে। ভেতরে আয়। সর সামনে থেকে। আরিফ আপু, একটু বাইরে আসেন। আরে মিজান, কেমন আছো তোমরা? আপু, আমরা একদম ভালো আছি। আমাদের দুজনের পরিবার থেকে আমাদের বিয়ে মেনে নিয়েছে। আগামীকাল আমাদের বাড়িতে অনুষ্ঠান, তাই আপনাকে দাওয়াত দিতে এলাম। আপনি কিন্তু আসবেন। তারপর আমাদের বাসার সবাইকে দাওয়াত দিল। সবাই খুশি। আমিরুল, চলি রে। ঠিক আছে, যা, ভালো থাকিস। তারপর রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে ছাদে গেলাম। চিন্তা করছি আগামীকাল আমি মিজানের বিয়ের অনুষ্ঠানে যাব না। আমার বাড়িতে এলে সবাইকে দাওয়াত দিল সামনাসামনি, আর আমাকে মোবাইলে বলল, আর সরাসরি বললো না, তাই যাব না। এমন সময় আরিফা ছাদে আসলো। কিছু বলবে? না, মন ভালো লাগছে না, তাই ছাদে চলে এলাম। তাহলে তুমি বসো, আমি আসি। আমার পাশে বসো। না, আমি ঘুমিয়ে পড়বো। আমি রাজি, তুমি জায়গা ঠিক করো। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আরিফা, তুমি কি বলছো? তুমি জানো? আমি জানি, আমার কোনো সমস্যা নাই। তুমি তো দেহ চাও, আর আমি তোমার মন চাই। তুমি না হয় দেহটা নিলে, তার বিনিময়ে আমাকে তোমার মনটা দিবে। চুপ করে নিচে চলে এলাম। এখানে আরিফার কোনো দোষ নেই, সবটুকু দোষী আমার। কোনো চিন্তা না করে বাইরে গিয়ে একটা সিগারেট ধরে নিলাম। আরিফার কথাগুলো কানে বাজতে থাকলো। তুমি তো দেহ চাও, আর আমি তোমার মন চাই। তুমি না হয় আমায় নিলে, তার বিনিময়ে আমাকে তোমার মনটা দিবে। কথাটা বারবার কানে বাজতে থাকলো। আমি আর কোনো কিছু চিন্তা করতে পারছি না। বাসায় গিয়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। তাই আবারও ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আরিফা দাঁড়িয়ে আছে। এত রাতে তুমি ছাদে কি করো? চোখ মুছতে মুছতে আরিফা বলল, এমনি ঘুম আসছিল না, তাই একটু ছাদের খোলা আকাশ দেখতে এলাম। আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে, রুমে যাও। আকাশের বৃষ্টি দেখা যায়, কিন্তু মনের মাঝে তুফান এলেও তা দেখা যায় না। একটা কথা বলবো? বলো, তোমার কিছু বলার বাকি থাকলে বলতে পারো। না থাক, তুমি বরং রুমে যাও। থাকবে কেন? বলো, কি বলতে চাও? না, এমনি, তুমি বরং ঘুমোতে যাও। হঠাৎ বজ্রপাতের আওয়াজে আরিফা আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছুটা ভয় পেয়ে আরিফাকে জড়িয়ে ধরেছি। কিছুক্ষণ পর আমি আরিফাকে ছাড়িয়ে বলি, সরি, আসলে আমি হঠাৎ করে এমনভাবে বুঝতে পারিনি। আমিও অনেক ভয় পেয়ে গেছিলাম। তাহলে এবার রুমে যাও। একটা কথা বলবো? বলো। মানুষ কখন মরে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই।
আজকে যদি বৃষ্টি হয় তুমি আমার হাত ধরে একটু ভিজতে পারবে? তোমার মাথা ঠিক আছে? এত রাতে ভিজলে 100% ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না। এমন সময় অঝোর বৃষ্টি শুরু হলো। আমি নিচের দিকে রওনা দিলাম। আরিফা আমার হাত ধরে থামিয়ে দিল। আমি আর কিছু বললাম না। আমার হাত ধরে দাঁড়িয়ে আছে। চারদিকে কেমন যেন অন্ধকার হয়ে গেছে। আবার বাজের আওয়াজ আবারও জড়িয়ে ধরলো। আবারও ছেড়ে দিলাম। আমি আরিফার চোখের দিকে তাকিয়ে আছি। ওর চোখ মনে হয় কিছু বলতে চাচ্ছে। চোখের ভিতর মনে হচ্ছে অনেক গভীর, যেখানে অজানা অনুভূতি আর বোঝাতে না পারার কষ্ট, আবার হারানোরও ভয়। আমি নিজেকে ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু পারছি না। কোনো এক অজানা নেশায় আসক্ত হয়ে আছি আমি। কতক্ষণ ছিলাম তা জানি না। রাত 3টার দিকে তানিশা ছাদে এলো। এসে দেখে আমি আর আরিফা চোখের দিকে দুজনের দিকে তাকিয়ে আছি। কেউ কোনো কথা বলছে না। এরপর তানিশা এসে আমাকে একটা চর মেরে বলল, একটা মেয়ে সর্বনাশ করতে তোর গায়ে বাঁধলো না? কি সর্বনাশ করলাম রে আমি? তানিশা, তুই এখানে এলি কেন? আর আমিরুল আমার কোনো সর্বনাশ করবে কেন? এখন কয়টা বাজে খবর আছে তোর? 11টা 12টা হবে। এখন রাত 3টা বাজে। তুই আমাকে মারলি কেন? তুই আমার সাথে কোনো কথা বলবি না। তোর সাথে আমি কথা বলতে চাচ্ছি না। তুই আমাকে মারলি কেন? তুই তোর কাজের জন্য মার খাইছস। তারপর আমি রুমে চলে এলাম। অনেক ঠান্ডা লাগছে। আর এতক্ষণ কিভাবে গেল? 3-4 ঘন্টা এভাবে দাঁড়িয়েছিলাম, তা আমি নিজেও জানি না। এটা কি কোনো ঘোর ছিল, নাকি আমি আরিফাকে ভালোবেসে ফেলেছি? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকাল 10টার দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। বাসার সবাই মনে হয় কোথাও যাবে। তারপর মনে পড়লো মিজানের বউ ভাত অনুষ্ঠান, সেখানে যাবে মনে হয়। আমিরুল, তুমি যাবে না মিজানদের অনুষ্ঠানে? না, আমি যাব না। তাহলে আমিও যাব না। তুমি যাও, আর না গেলে মিজান মন খারাপ করবে। তুমি না গেলে মন খারাপ করবে না? না, কারণ আমি আরো পরে যাব। আমি তোমার সাথে যাব। এমন সময় মা বাবা তানিশা সবাই বলছে, আরিফা, তোমরা আসো। আমি একটু পরে যাব। তোর ফাইজলামি বাদ দে, এখন চল। আমি তো যাবার জন্য রেডি হইনি। তাহলে রেডি হয়ে চলে আসিস। আরিফা, চলো, আমরা চাই। আরিফার কোনো কথা বললো না। আমার দিকে তাকিয়ে চলে গেল মায়ের সাথে। তারপর আবার গোসল করে নীল রঙের পাঞ্জাবি পরে চলে গেলাম। গিয়ে দেখি অনেক মানুষ এসে গেছে। দুপুরের খাবার সময় খাবার খাচ্ছি। এমন সময় একটা ছেলে আরিফার ওড়না ধরে টান মারে। আমি ছেলেটার কাছে গিয়ে বললাম, তুমি কি ইচ্ছে করে টান মারছো, না কেমনি হয়ে গেছে? ছেলেটা বলল, কি জিনিস ভাই, ইচ্ছা করে দিছি। আমার মাথা নষ্ট হয়ে গেল। লাথি ঘুষি চড়থাপড় যেভাবে পারছি মারছি। কয়েকজন ফেরানোর চেষ্টা করছে, কিন্তু আমি তাদেরও বকাবাজি শুরু করলাম। আর বললাম, যে আসবি তার খবর করে ছাড়বো। তারপর ইচ্ছে মতো দেওয়ার পর, কিরে তুই আমার মেহমানকে মারিস কেন? তোর মেহমান আরিফার ওড়না ধরে টান মারছে। কত বড় সাহস! আর আবার আমাকে বলে কিনা কি জিনিস। ভাই বুঝতে পারি নাই, ছেড়ে দে। তারপর মিজান ছেলেটাকে বললো আরিফার কাছে ক্ষমা চাইতে। ছেলেটা আরিফার কাছে ক্ষমা চাইলো। থাক ভাই, আর কখনো এমন করো না। আপু, জীবনেও করব না। তুই কর বা না কর, তাতে আমার কিছু যায় আসে না। আমার পরিচিত কারোর সাথে করলে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো অবস্থা রাখবো না ইনশাল্লাহ। তারপর আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে ছেলেটাকে হাসপাতালে নিয়ে গেলাম। রাগ উঠলে মাথা ঠিক থাকে না, এই জন্য এমন করি। হাসপাতালে নিলে বলে পুলিশ কেস। ইফটিজিং করতে গিয়ে ধরা খাইছে, তাই এমন হয়েছে। কী কী লাগবে বলেন, আমি করে দিচ্ছি। থানায় ইনফরমেশন করতে হবে। এখন আপনাকে মারবো, তারপর আপনি থানায় যাবেন, পুলিশ আসবে, তদন্ত করবে, আমি পুলিশকে ঘুষ দিয়ে পাঠিয়ে দেব। তারপর আবার আরেকটা তদন্ত কমিটি গঠন হবে, যে কমিটি ঠিকমতো কাজ করছে কিনা, তারপর তোর চিকিৎসা হবে। বুঝতে পারছি ভাই, আপনি দাঁড়ান, আমি চিকিৎসা করছি। তারপর ছেলেটাকে হাসপাতালে দিয়ে আসলাম। আসার আগে দেখলাম ছেলেটার মা আসছে, এসে কান্না করছে। তারপর আমি তাকে বললাম, আপনার ছেলেকে মেরেছি, পারলে ক্ষমা করে দেন। আল্লাহ, তোকে শরীরে কিরা পড়বে, তুই আমার ছেলেটাকে মারছিস? আন্টি আপনি দাঁড়ান, আমি আসছি। তারপর এক ব্যাগ রক্ত দিয়ে আসলাম। রাতে বাসায় আসলাম। কেউ আমার সাথে কথা বলছে না, কারণ আজকে আমি মারামারি করছি। আর আমি এটাও জানি আজকে আমার খাবার বন্ধ। কি আর করবো, না খেয়ে ঘুমিয়ে গেলাম। রাত 12টার দিকে আরিফা কল দিছে। কিছু বলবা? একটু সাথে আসো। কিসের জন্য? এমনি, তুমি আসো। ঠিক আছে। তারপর ছাদে গিয়ে দেখি আরিফা খাবার নিয়ে ছাদে বসে আছে। কি ব্যাপার, ছাদে আসতে বললা কেন? খাবারটা খেয়ে নাও। এটা কার খাবার? তোমার জন্য লুকিয়ে রাখছিলাম। আমার মাথায় হাত দিয়ে বলে এটা কার খাবার? এবার আরিফা বলল, এইটা আমার খাবার, রাতে রুমে খাওয়ার কথা বলে নিয়ে আসছিলাম। তুমি খাও, আমি খাবো না। তাহলে খাবারগুলো নিচে ফেলে দেই? না, তুমি খাও। যদি তুমি নিজের হাতে খাওয়াতে পারো তাহলে খাবো। পারবো না। আমার না রাতে না খেয়ে থাকতে অনেক কষ্ট হয়, তাই বলছিলাম তুমি যদি নিজের হাতে খাইয়ে দিতে। তোমার হাতে কি হয়েছে? তুমি যদি নিজের হাতে খাইয়ে দিতে পারো তাহলে তুমি যা চাইবে তাই পাবে।
তুমি শিওর? হুম। তারপর আরিফাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছি, একটুবার আরিফা আমাকে খাইয়ে দিচ্ছে। এভাবে খাওয়া দাওয়া শেষ করলাম, পানি দিয়ে হাত পরিষ্কার করলাম। একটা কথা বলি। বলো। ওই ছেলেটা আমার ওন্না ধরে টান দিছে, তার জন্য তোমার এত খারাপ লাগলো কেন? জানি না। তুমি কি আমাকে ভালোবাসো? জানি না। আগামীকাল বাসায় চলে যাব, মা বাবাকে বলেছি, তাই তারা 1 মাস না থেকেই চলে আসবে। আমি হয়তো আগামীকাল বিকেলে চলে যাব। আর একটা কথা, তুমি বলেছিলে না বিয়ের আগে তোমার সাথে 1 রাত থাকতে, আজকে আমি তোমার সাথে থাকবো। আরিফা তুমি ভুল ভাবছো, আমি এত কিছু ভেবে বলিনি। সত্য তো সত্যই। আরিফা তুমি না একটু আগে বললা যে আমি তোমার কাছে যা চাইবো তাই দিবা? তাহলে শোনো, আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো। আমিও চাই তুমি সব সময় আমার পাশে থাকো। তারপর কিছুক্ষণ কথা বলে রুমে চলে গেলাম। সকালে ঘুম থেকে করে জানতে পারলাম আরিফা সকালে তার বাসায় চলে গেছে। আগামী 1 সপ্তাহ পর তার বিয়ে। আমাদের বাসায় আরিফার বাবা মা আসছিল, আমি ঘুমিয়েছিলাম, তাই আমার সাথে দেখা হয়নি। নে, এবার তোর শাস্তি। আরিফা যাবার সময় অনেক কেঁদেছে, মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারিনি। বারবার বলে গেছে আমি আমার ভালোবাসার মানুষকে কখনো বোঝাতে পারিনি আমি তাকে কতটা ভালোবাসি। আরিফা আমাকে সব কিছুই বলেছে, আর এই বিষয়টা তোর বাবাও জানে। আমরা ভেবেছিলাম তুই ওকে পছন্দ করবি, কিন্তু তুই যেহেতু না করছিস তাই আমরাও না করে দিয়েছি। জীবনে আসল ভালোবাসাটা তুই হারিয়ে ফেললি, আর মাত্র 7 দিন পর মেয়েটার বিয়ে হয়ে যাবে। আমি কোনো কিছু বলতে পারছি না, কারণ নিজের অজান্তে কখন যে আরিফাকে ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। শুধু নিজের ইগোর কথা চিন্তা করে কিছু বলতে পারলাম না। এমন সময় তানিশা একটা চিঠি দিয়ে গেল। এনে তোর জন্য এই চিঠিটা দিয়ে গেছে। আমি চিঠিটা নিয়ে আমার রুমে গেলাম। চিঠিটা খুলবো কিনা তা নিয়ে মনের মধ্যে একটা ভয় কাজ করছে। কি লিখে গেছে আরিফা? তাই বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে বসে চিঠিটা খুললাম। চিঠিতে লেখা, প্রিয় আমিরুল, সেই কবে থেকে তোমাকে ভালোবাসি কিন্তু তা বলতে পারিনি। যখন তোমাকে বললাম তখন তুমি আমাকে বললে তোমার সাথে 1 রাত থাকার জন্য। আমি তাতেও রাজি ছিলাম, তুমি আবার না করে দিলে। ওই দিন বৃষ্টির রাতের কথা মনে আছে তোমার? ওই দিন আমি তোমার চোখের ভালোবাসা দেখেছিলাম, কিন্তু তুমি তা বুঝতে পারলে না। আমি বাবার কাছে বিয়ের জন্য কিছুদিন সময় চেয়েছিলাম, বাবা আমাকে দিয়েছিল, কিন্তু সেই সময়ের মধ্যে আমি তোমাকে আমার করে নিতে পারিনি। 1 সপ্তাহ পর আমার বিয়ে আমার খালাতো ভাইয়ের সাথে। আমি জানি তুমি আমাকে বন্ধু বলে মনে করো, তুমি পারলে আমার বিয়ের সময় এসো। তুমি আমার সামনে দাঁড়িয়ে থাকবে, আমি তোমার দিকে তাকিয়ে কবুল বলবো, আর মনে মনে ভাববো তোমার সাথে আমার বিয়ে হয়েছে। ইতি, তোমার পথের কাঁটা, আরিফা। চিঠিটা পড়ে সত্যি অনেক খারাপ লাগছে। চোখের কোণে জল জমতে থাকলো, কান্না চেপে রাখতে পারলাম না, তাই চিৎকার দিয়ে কান্না করতে থাকলাম। ভালোবাসা খেতে আমি সত্যিই বুঝি না, কখনো বোঝার চেষ্টা করিনি। না চাইতেও যে ভালোবাসা পাওয়া যায় সেই ভালোবাসাকে আমরা মূল্য দিতে জানি না। আমার সব অপমান সহ্য করেও যে আমার কথা ভাবতো সে আমাকে আসল ভালোবাসে। আমি কি করব? এখন কি আরিফা আমার কাছে আসবে, বা আমি বললে সে কি আমার কথা মানবে? সব কিছু কেমন যেন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে। মেয়েটা তো কোনো দিক দিয়ে খারাপ না, দেখতে অনেক সুন্দরী, অসহায় মানুষের পাশে নিজেকে বিলিয়ে দেয়, তার পরিবারও একই রকম। না, আমি আর আমার ভালোবাসাকে হারিয়ে যেতে দেব না। যেভাবে হোক আমাকে আরিফার বিয়ে আটকাতেই হবে। মিজান সাহেদকে ফোন দিলাম, দরকার হলে আরিফাকে তুলে নিয়ে আসবো, তবুও নিজের ভালোবাসাকে হারিয়ে যেতে দেব না। কিছুক্ষণ পর ওরা আসলো। দোস্ত, তুলে আনতে পারবো যদি আরিফা রাজি থাকে। আরিফা মনে হয় রাজি হবে। কনফার্ম করে তারপর বল। ঠিক আছে। আরিফাকে ফোন দিলাম। আরিফা, আই এম সরি। সরি কেন বলছো? আমি তোমাকে কখনো বুঝতে পারিনি। সেটা তো তোমার জন্য ভালো হয়েছে, তবে আমার জন্য হয়েছে কষ্টের কারণ। প্লিজ তুমি আমার জীবনে ফিরে আসো, কখনো কোনো অভিযোগ করার সুযোগ দেব না। এখন আবার কিছু করার নাই, বাবা আমার বিয়ে ঠিক করেছে, আমি বাবার কথার বাইরে যেতে পারবো না। তাহলে আমার কি হবে? আমার চেয়ে বেশি সুন্দর ও ভালো মেয়ে পাবে, চিন্তা করো না। আমি তোমাকে বিরক্ত করব না, আর তোমার কানের কাছে বকবক করব না, তবে তোমার সাথে কাটানো দিনগুলো কখনো ভুলতে পারবো না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমাকে ছেলের বাবা মা আন্টি পরিয়ে দিচ্ছে, আমিও হ্যাঁ বলে দিছি। এখন আর কিছুই করার নাই। আরিফা আমাকে একটাবার সুযোগ দাও। আরিফা কান্না করতে করতে বলল, আমি তোমাকে ভালোবাসতাম, এখন বাসি না। আর শোনো, পারলে ক্ষমা করে দিও, তোমাকে অনেক বিরক্ত করেছি। ঠিক আছে, তুমি যদি না চাও তাহলে আমি কিচ্ছু বলবো না। যেভাবে তুমি ভালো থাকো সেভাবেই থাকো। আমি তোমাকে অনেক বিরক্ত করেছি, পারলে ক্ষমা করে দিও। তুমি কি একটু আমাদের বাসায় আসতে পারবে? কেন?
একটু শপিং করতে যাব, বিয়ের পর তো আর তোমার সাথে কথা বলতে পারবো না। তখন অন্য কারো জীবনের সাথে জড়িয়ে যাবে আমার জীবন। তুমি একটু আসো। ঠিক আছে, আসছি। তারপর আরিফাদের বাসায় গেলাম। বাসাটা অনেক বড়, কিন্তু পরিবারের সদস্য মাত্র 3 জন। আরিফা তার মা বাবার সাথে পরিচয় করে দিল। কিছুক্ষণ কথা বলার পর আরিফা বলল, আমিরুল, চলো শপিং করতে যাই। চলো। এরপর একটা রিক্সা নিয়ে শপিং করতে গেলাম। কেউ কোনো কথা বলছি না, তবে আরিফার চোখের কোণে মুক্তোর মতো জলজল করছে। আরিফা, তুমি কাঁদছো? না, আসলে রাস্তার ধুলো এসে চোখে পানি এসে গেছে। তা তোমার চোখে পানি কেন? আমারও একই অবস্থা, রাস্তার ধুলোর কারণেই। ভালো। কিছুক্ষণ পর মার্কেটে গেলাম। কোন রঙের বেনারসি কিনবো? তোমার যে রং পছন্দ। তুমি বলো, তোমার পছন্দের জিনিস পরে আমি স্বামীর বাড়ি যাব। লাল রঙের বেনারসি, পরনে হালকা গয়না, আর কপালে ছোট্ট একটা টিপ, হালকা মেকআপ। তাহলে তোমার স্বামী তোমার উপর থেকে চোখ সরাতে পারবে না। ঠিক আছে, তাই হবে। তারপর হালকা কিছু কেনাকাটা করে বাইরে এলাম। আরিফা, চলো রেস্টুরেন্টে যাই। না, বাসায় যাব। শপিং করার পর তো না খেয়ে কোনোদিন বাসায় যাওনি? জীবনে অনেক কিছুই প্রথমবার হয়। নিজের অভ্যাসগুলো পরিবর্তন করতে চেষ্টা করছি। ঠিক আছে, তাহলে চলো, তোমাকে বাসায় পৌঁছে দিই। চলো। তারপর আরিফার সাথে ওদের বাসায় গেলাম। আরিফার মা বলল, আমিরুল, বসো, আমি নাস্তা নিয়ে আসি। না আন্টি, আমার খিদে নেই। তা হয় না, তোমাকে খেতেই হবে। আন্টি নাস্তা আনলো, কিন্তু আমি মুখে নিয়েই বসে আছি। কিছুক্ষণ পর আন্টি বলল, আমিরুল, তুমি খাচ্ছ না কেন? আন্টি, আমার ভিতরে নিতে পারছি না। পানি খাও, তাহলে ঠিক হয়ে যাবে। আন্টি, আমি আসি, আমার মাথার একটু ব্যথা করছে। এরপর আর কোনো কথা শুনলাম না, সোজা বের হয়ে এলাম। বিষয়টা আরিফা লক্ষ্য করেছে। পাশে এসে দরজা বন্ধ করে বাথরুমে গিয়ে 1 ঘন্টা দাঁড়িয়েছি। শাওয়ারের পানির সাথে চোখের জল মিশে পড়ছে। একটু পাগলামি করার কারণে আজকে এই অবস্থা। সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে নদীর পাড়ে বসে আছি। এমন সময় তানিশা ফোন করলো। কিছু বলবি? হ্যাঁ, শোন, এমন কোনো কাজ করিস না, তার জন্য মা বাবা আর আমাকে আরিফার পরিবারের কাছে অপমান হতে হয়। না, তুই নিশ্চিন্তে থাক, এমন কিছু করব না। সব কিছু সময় থাকে, সময় পার হয়ে গেলে আর তার কোনো মূল্য থাকে না। যেমন? মনে কর, ওষুধ একটা জিনিস, তার যতদিন মূল্য থাকে ততদিন পর্যন্ত তাকে প্রয়োজন হয়। মেদ উত্তীর্ণ হলে তা বিষ হয়ে যায়। ঠিক তেমন তোর ভালোবাসার অবস্থা। তাই বলছি, আবেগের বসে কোনো সিদ্ধান্ত নিবি না। আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করিস না। এত জারি মারিস না তো, আমি এত ছোট নয়। আর ফোন রাখ, কাটা গেলে লবণে ছিটা দিবি না তো। ফোন রাখ। আমার কথাটা মাথায় রাখিস। এরপর ফোন কেটে দিল। কোনো বন্ধুকে কাছে আনতে পারছি না। একদিকে ভালোবাসা, অন্যদিকে পরিবারের সম্মান। না, আর কিছুই ভাবতে পারছি না। রাতের বেলা বাসায় গিয়ে বিছানায় কতক্ষণ ছটফট করে বুঝতে পারলাম ঘুম আমার কাছ থেকে ছুটি নিয়েছে। চোখে ঘুম নেই। সবাই অভিমান করেছে, শুধু ঘুমটা ছিল, সেও অভিমান করেছে। ছাদে গিয়ে বসে আছি, কোনো কাজ হলো না। তাই বাসা থেকে বের হয়ে দোকানে গিয়ে 2 প্যাকেট সিগারেট কিনলাম। তারপর ছাদে গিয়ে বসে বসে একটার পর একটা সিগারেট ধরে টানছি। সিগারেটের বিষাক্ত ধোঁয়া আমার লাল রঙের হার্টে লাগছে। এভাবে কেটে গেল অনেক সময়। দূর থেকে বেশি আসছে ফজরের আজান। তারপর নিচে চলে এলাম। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, তারপর আর ফিরে আসবে আরিফা নামক মেয়েটা। রুমে এসে গোসল করে বসে আছি। অনেক ক্ষুধা লাগছে, কিন্তু পেটে তো কোনো কিছুই যাচ্ছে না, ভিতরে নিতেও পারছি না। এখন বুঝতে পারছি না পাওয়ার কষ্টটা কাকে বলে। সকাল 10টায় আরিফার কল আসলো। আমিরুল, আজকে আনিস ভাই আমাদের বাসায় আসবে। মা বাবা বলছে আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে। তুমি কি আমার সাথে যেতে পারবে? আমার না একা একা যেতে ভয় লাগছে। আনিস আবার কে? আর ভয় লাগার কি আছে? আনিস ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। আর তুমি আমার সাথে গেলে কি তোমার কোনো সমস্যা আছে? ঠিক আছে, আমি আসছি। একটু তাড়াতাড়ি আসো। ঠিক আছে, আসছি। মেয়েটা ইচ্ছে করে আমাকে বারবার ডাকছে। আরিফা জানে এইসব দেখে আমার কষ্ট হচ্ছে, তারপরেও কেন আমাকে ডাকে? আমাকে কষ্ট দেওয়ার জন্য? তারপর আরিফার বাসায় গেলাম। একটু পর আরিফা আসলো। চলো, কিছুক্ষণের মধ্যেই আনিস ভাইয়া আসবে। এখন চলো। চলো। তারপর ওদের বাসা থেকে গাড়ি নিয়ে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। গাড়ি চালানোর দায়িত্ব দিল আমার উপর। আরিফা আপু, একটা কথা বলি। এতদিন পর তুমি আমাকে আপু ডাকছো কেন? সেটা আমার ভুল ছিল। তুমি আমাকে নাম ধরেই ডাকবে, তাতে আমার কাছে ভালো লাগে। আর কি বলবে বলো? আমি তোমাকে আপু বলেই ডাকবো। আর শোনো, এরপর থেকে আমাকে আর ডাকবে না। আমি কবুল বলার আগ পর্যন্ত তুমি আমার সাথে থাকবে। তারপর যেখানে যেতে মন চায় সেখানে যাবে। আপু, আমার কাছে ভালো লাগে না। তুমি আমাকে বন্ধু ভাবো, তাহলেই আর খারাপ লাগবে না।
আমার সাথে তর্ক করবে না। কেন কষ্ট হয়? ভয় পাও? না, তুমি বলছো তাই এখন আর তোমাকে ভালোবাসি না। তাহলে সমস্যা কোথায়? আমার কাছে ভালো লাগে না, তাই বলছি। সত্যি কথা বলতে আমার কোনো ছেলে বন্ধু নেই, তাই বাধ্য হয়ে তোমার সাহায্য নিতে হয়েছে। কিছুক্ষণ পর তো তোমার জীবন চলার বন্ধু পেয়ে যাবে, তাহলে নতুন করে বন্ধুর কোনো প্রয়োজনই হবে না। আমি বিয়ের আগ পর্যন্ত তোমাকে পাশে চাই। কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে গেলাম। কিছুক্ষণ পর একটা ছেলে আসলো। আনিস ভাই কেমন আছেন? ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো আছি। দাঁড়াও, আমার সাথে আমার ছোট বোনও এসেছে, একটু অপেক্ষা করো, তারপর যাব। আনিস ভাই ও আমিরুল। হাই। হ্যালো। কেমন আছেন? অনেক ভালো আছি, মন চাইছে খুশি ঠেলায় বিয়ার খাই। আরে ভাই, আপনি তো আমার মনের কথা বলছেন, তবে আমি বিয়ার খাই না, মদ খাই। নিয়তে চলে, তবে রাতের বেলা। আনিসের মুখের দিকে তাকিয়ে আছে। এখানে তো মদ পাবেন না, কারণ আপনার হবু শ্বশুর তো অ্যালাউ করবে না। কোনো ব্যাপার না, আমি বাহির থেকে খেয়ে আসব। আপনি মদ কবে থেকে খান? কয়েক বছর ধরে। আর আরিফা, এটা কোনো সমস্যা না, ঘরে সুন্দরী বউ থাকলে কোনো পুরুষ মদ খায় না। আরে ভাই, আপনারা এই কথাটা সিরিয়াসলি নিচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। ও তাহলে ঠিক আছে, চলেন। দাঁড়াও, আফিফা আসুক। একটু পর একটা মেয়ে আসলো। কিছুক্ষণ কথা বলার পর লক্ষ্য করলাম মেয়েটা আগুনের মতো সুন্দরী। যদি দুইটা ডানা লাগানো যেত তাহলে পরি বলে চালিয়ে দেওয়া যেত। আনিস আর মেয়েটা পিছনে বসলো, আরিফা আমার সাথে বসলো। আমি নিজের মতো গাড়ি চালিয়ে যাচ্ছি। আমিরুল, আপনি কি করেন? তেমন কিছু না, পড়ালেখা করছি। তারপর কি করবেন? বাবার ব্যবসা সামলাবো, না হয় নিজের একটা প্রতিষ্ঠান তৈরি করব। আরিফা, তোমার কি মন খারাপ? আমিরুল, তুমি ভালো করে গাড়ি চালাও, ড্রাইভ করার সময় কথা বলতে হয় না। আনিস কি আরিফার হাত ধরতে যাবে, এমন সময় আরিফা হাত ছাড়িয়ে বলে, আনিস ভাই, বিয়ের আগে কোনোভাবেই আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। সমস্যা কোথায়? আমরা তো কিছুদিন পর বিয়ে করছি। বিয়ের পর দেখা যাবে, বিয়ের আগে আমার সাথে এত কথা বলার চেষ্টা করবেন না। তুমি কি বিয়েটা পরিবারের চাপে করছো? আমি এখনই বিয়ে করার চিন্তা করিনি, আমি চেয়েছিলাম পড়ালেখা শেষ করে নিজের পায়ে দাঁড়াতে। আরিফা, আমার কিছু টাকার অভাব নাকি? যদি তোমার কিছু করার ইচ্ছে থাকে তাহলে তুমি আমার অফিসে দেখা করো, শুনতে পারো, দুজন মিলে আমাদের অফিস দেখবো। আর বিয়ের পর এমনিতেই তোমার বাবার সব কিছু আমাকে দেখাশোনা করতেই হবে। আপনি একটু চুপ করবেন দয়া করে? ঠিক আছে, একদম চুপ করলাম। এমন সময় আফিফ আমার হাত ধরতে যাচ্ছে বারে বারে। বিষয়টা আরিফা খেয়াল করেছে। আমিরুল, গাড়ি থামাও। কেন? আমি বলছি গাড়ি থামাতে। তারপর গাড়ি থামালাম। আফিফা, তুমি পেছনে এসে তোমার ভাইয়ের সাথে বসো। আরিফাপু, তুমি পেছনে বসো প্লিজ, আমি এখানে বসি। আমিরুল, তুমি পেছনে আসো, আমি গাড়ি ড্রাইভ করি। আপু, তুমি এমন করছো কেন? একদম চুপ, তুমি পেছনে আসো। তারপর আরিফা আমার সাথে বসলো আর আফিফা ওর ভাইয়ের সাথে। এতক্ষণের ঘটনা দেখে বেচারা আনিস ভাইয়ের মুখে সব হাসি উধাও হয়ে গেছে। তারপর বাসায় নামিয়ে দিয়ে আমি চলে আসি। নিজেকে অনেক হালকা লাগছে, এখন আরিফার সাথে থাকলে অনেক ভালো লাগে। তারপর বাসার দিকে রওনা দিলাম। বাসায় এসে বসে আছি, না, নিজেকে যেভাবে হোক সামলে নিতেই হবে। বিকেলে একা একা বসে আছি, এমন সময় সাইদ আসলো। কি রে, একা একা বসে আছিস কেন? তো কাকে নিয়ে বসে থাকবো? এখনই হেরে গেলি, নিজের সময় পিছিয়ে গেলি, অন্যের সময় তো ঠিকই এগিয়ে যাস। আরিফ আমাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু কিছু করতে পারছে না, তাই আমরা দুজন নীরব হয়ে গেছি রে। বিয়ে ঠিক হয়েছে, কিন্তু বিয়ে তো হয়নি। পাগলামো করে লাভ কি? আরিফা যদি আসতো তাহলে না হয় পরিবারের কাছে গিয়ে বলতাম কোনো কিছু একটা করতে। দোস্ত, আমি বলি কি, তুই বরং লাস্ট একটা চেষ্টা কর। কি চেষ্টা? তুই বরং কয়েকদিনের জন্য হারিয়ে যা, মোবাইল ফোন বন্ধ করে রাখ, বাসার সাথে যোগাযোগ বন্ধ করে দে। তাহলে কি হবে? তোর বাসার সবাই আরিফার মা বাবাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে। 7 আপকে মাতাল হয়ে বলছিস? এছাড়া কোনো উপায় নেই। না থাকলে নাই, পরিবারের সাথে ব্ল্যাকমেল করতে পারবো না। তোর ইচ্ছা, নিজের কষ্টটা যে পেট ধরে রেখে দেয়, প্রতি মাসে কষ্টের যে সুদ আসবে তা দিয়ে জীবন চালাবে। সাইদ, পরিবারের মান সম্মান আমার জন্য নষ্ট হচ্ছে, আমি মরেই যাব। সাইদ আমার দিকে তাকিয়ে আছে, দেখতে পেলাম ওর চোখের কোণে হালকা পানি আসছে। কি রে সাইদ, কাঁদছিস কেন? তুই অন্যের ভালোবাসার জন্য কত অভিনয় করতে পারিস, আর নিজের বেলায় এত কঠিন হিসাব করতে পারিস। এসব কথা বাদ দে। এমন সময় আরিফা ফোন দিল। আমিরুল, তুমি কোথায়? এই তো বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। ও, তুমি তো খুশি মনে হয়, তাই বন্ধুদের সাথে আড্ডা দাও। খুশি হবার মতোই কথা। তুমি কি আমার সাথে রাগ করলা নাকি? আমি রাগ করলেই কি তোমার কিছু আসে যায়?
একটু বাসায় আসো, তোমাকে নিয়ে আজকে গহনা কিনতে যাব, সাথে আনিস ভাই যাবে। মাঝখানে আমাকে টানাটানি করছো কেন? কাবাব মে হাড্ডি হতে চাই না। तेरे को किसने भूला कि तू कबाब में हड्डी हो? कोई नहीं बोला, मैंने समझ लिया। तो इस वक्त तो कुछ ज्यादा सोच लिया। আমি আসতে পারবো না। তাহলে আমি হাত কাটবো। কাটো। তোর হাত কাটবো। তুমি আমাকে তুই করে বলছো কেন? এমনি, এখন আয় তো। আমি যাব না। তুমি শপিং করবে, কিন্তু মাঝখানে আমাকে কেন ডাকবে? বিয়ের আগে যেন আনিস ভাই আমার কাছে ঘেঁষতে না পারে, সেটা প্রোটেকশন তুমি। বাহ, তাহলে তো মনে হয় আনিস ভাই অনেক রোমান্টিক। তোমাদের প্রতি বছর বাচ্চা হবে? আমি প্রতি বছর বাচ্চা নিয়ে বাচ্চার ফার্ম দিব, না হয় ফিশারি দিব। দিও। অনেক হয়েছে, এবার আসো তো। তোমার বারান্দায় আসো, দেখো আমি চলে আসছি। ভেতরে আসো। ভেতরে গিয়ে বসলাম। একটু পর আফিফা আসলো। হাই আমিরুল, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এমন সময় আফিফা নিচে আসলো। আমিরুল, তোমার মোবাইল নাম্বারটা দিবে? কেন? কথা বলবো। নাম্বার দিলাম। আরিফা আমাদের দিকে চেয়ে আছে। আমিরুল, চলো শপিং এ যাব। আমারও কিছু কেনাকাটা করতে হবে। আমরা তো গহনার দোকানে যাব। আমারও তো গহনা দরকার। তুমি পরে গিয়ে কিনবে। ভাইয়া তোমাদের সাথে যাবে না? তোর ভাই নিচে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তো তুমি যাবা ভাইয়ের সাথে? আমিরুলের সাথে গেলে তোমার সমস্যা কোথায়? ঠিক আছে, চলো। আরিফ একটু রেগে কি আমি মনে মনে বলি, পাইছি, আর কোনো চিন্তা নাই। আরিফাকে দুর্বল করার জায়গা। আফিফাই হবে আমার তুরুপের তাস। আফিফার আমি আবারও গাড়ির সামনে বসলাম। আনিস আর আরিফা আবারও পেছনে। আমিরুল ভাইয়া, রোমান্টিক একটা গান ছাড়েন। তুমি তোমার ফোন থেকে বাজাও। ব্লুটুথ চালু করে দিলাম। আফিফা গান ছাড়লো। গান বাজতে থাকলো। তুমি আমায় এত ভালোবাসো সে কথা আগে তো বুঝিনি। তুমি আমার কেন কাছে এসো তার মানে আমি তো খুঁজিনি। আমিরুল, তুমি দেখতে অনেক সুন্দর। তুমি দেখতে অনেক সুন্দর, মনে হচ্ছে কোনো পরী। আফিফা একটু লজ্জা পেল। তা পরি যখন তখন ঢানা লাগিয়ে দাও। আমার স্বপ্নের পরী আরো বেশি সুন্দর, কিন্তু আমার স্বপ্নগুলো মনে হয় স্বপ্নই থেকে যাবে। আমিরুল, তোমার গার্লফ্রেন্ড আছে? আমার গার্লফ্রেন্ড আছে, তবে তাকে আটকানোর উপায় আমার জানা নেই। দেখেন আমিরুল ভাই, আমি কোটিপতি বাবার মেয়ে, আমি আমার মনের কথা চেপে রাখতে পারি না। আপনি যদি রাজি থাকেন তাহলে ভাইয়ার বিয়ের পর আমি আপনাকে আমার বাবার সাথে দেখা করাতে চাই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, আর আপনার বিষয়ে আমি ভাইয়ের সাথে কথা বলেছি। কে রে ভাইয়া, তোর সাথে কথা বলিনি? হ্যাঁ আমিরুল, তোমাকে দেখে আমার অনেক পছন্দ হয়েছে, আর দেখলাম আরিফাও তোমার ফ্রেন্ড, তাই আমি আর আপত্তি করিনি। আমি একদম চুপ করে আছি। এই তোমরা চুপ করবা প্লিজ। আনিস ভাই, গাড়িটা আপনি চালান, আমি পিছনে বসি। তোমার কি কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, একটু মাথাটা ধরেছে। কখন থেকে তোমার মাথা ব্যথা করছে? এই তো কিছুক্ষণ। তারপর পিছনে গিয়ে বসলাম। তোমার মাথা টিপে দেই? দরকার নেই। এরপর দেখলাম আমরা শপিং মলে এসে গেছি। তোমরা ভেতরে যাও, আমি গাড়িতে আছি। তুমি আমার সাথে চলো। না, তুমি যাও। আমার কথার কোনো মূল্য নাই তোমার কাছে। ঠিক আছে, চলো। এরপর ভেতরে গেলাম। আরিফা, তুমি আমার পছন্দ করে দেই, তুমি নাও। হয়েছে ভাই, আপনি পছন্দ করে দিলে কাজ শেষ। আমি আর আমিরুল মিলে পছন্দ করি, আপনি আপনার বোনের জন্য কিনেন। আমার কোনো মূল্য নাই তোমার কাছে, তাহলে আমাকে বিয়ে করছো কেন? বিয়ের আগ পর্যন্ত আমি কি খাবো, কোথায় যাবো তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই। আরিফা আপু, তোমাকে শুরু থেকেই দেখছি তুমি আমাদের সাথে অদ্ভুত আচরণ করছো, কোনো সমস্যা কি? তোমার যদি আমাকে বিয়ে করতে আপত্তি থাকে তাহলে বলতে পারো। শুনুন, আমি কিভাবে চলি, কিভাবে চলতে আমার ভালো লাগে তা আমিই ঠিক করব। এখানে ঝগড়া করার কি আছে? আনিস ভাই, আপনি আরিফার জন্য আলাদাভাবে গহনা কিনেন, বিয়ের পর তা উপহার দিবেন। একদম ঠিক বলেছেন আমিরুল, এই জন্যই আপনাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আসিফা, তোমাকে একটা মাইক এনে দেই। তুমি তো পুরো শহরের মানুষকে বলো যে তুমি আমিরুলকে ভালোবাসো। কথা বন্ধ করো, এখন চলো, যার যা পছন্দ মতো কেন। এমন সময় আনিসের একটা ফোন এলো। ফোন আসার সাথে সাথেই আমাদের থেকে সাইডে চলে গেল আর বলল এক্ষুনি সে চলে যাবে, এমার্জেন্সি কাজ পড়েছে। তা আপনার কি কাজ পড়েছে? একটা গুরুত্বপূর্ণ কাজ। আফিফা কথাটা ঘোরানোর চেষ্টা করে বলল, হয়তো ব্যবসার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমাকে এক্ষুনি যেতে হবে। ঠিক আছে, আসেন, কিন্তু চলেন একটা সেলফি তুলি। সেলফি তুলে ফেসবুকে আপলোড দিলাম। সাইদকে ফোন দিয়ে বললাম তুই আরিফার বাসার সামনে যা আর আনিসকে ফলো কর। গহনা নিয়ে আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছি। আমি আরিফাকে চোখ টিপ দিয়ে বললাম আমাকে বিরক্ত করো না, আমি আফিফার সাথে কথা বলি। আরিফা মুচকি হাসি দিয়ে বলল কোনো সমস্যা নেই। আমি আরিফার হাত ধরলাম।
আমি আফিফার হাত ধরে বললাম, আফিফা, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ জানেমন। তোমাকে না পেলে বলো আমাকে, না পেলে কি করবে? আমি 7 আপ খেয়ে আত্মহত্যা করব, না হয় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে শহীদ হয়ে যাব। তুমি সত্যিই আমাকে এত ভালোবাসো? তুমি কি তোমার ওই রূপ কখন আয়নায় দেখোনি? তোমার মুখের ওই হাসি, যেন আকাশের চাঁদকে বলে তুমি নিভে যাও, আমি আলো ছড়াই। তোমার এই চুল, মনে হয় পাহাড়ের বুকে ঝর্ণার জল। আফিফা একটু মুচকে এসে বলল, যাও, তুমি বাড়িয়ে বাড়িয়ে বলছো। তোমার জন্য লিখবো আমি হাজার হাজার কবিতা, কচু লিখবো। তোমার বুকে মাথা পেতে কাটিয়ে দেবো দিনের বেলা। মিললো না তো, বলো রাতের বেলা। না পাগলি, রাতের বেলা তোমার রূপ দেখিয়ে কাটিয়ে দেবো। তাহলে আবার প্রপোজ করো। আরিফা, তুমি একটু বাইরে যাও। আরিফা বাইরে গেল। আমি আফিফার হাত ধরে হাতে একটা চুমু দিয়ে বললাম, আই লাভ ইউ আফিফা। আমি তোমাকে ভালোবাসি, 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 ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। আচ্ছা, একটা লিপ কিস দাও এখন। এখানে সম্ভব না পাগলি। না, এখানেই দিতে হবে। টুপুস করে একটা লিপ কিস দিয়ে বললাম, এবার হয়েছে? আমি তোমাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি। জীবনটা তোমার কাছে রেখে দাও, ভালোবাসা আমাকে দিয়ে দাও। আর আজকে রাতে তুমি একটু বাইরে আসবে, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে, আসবো, তবে দুষ্টুমি করবে না কিন্তু। বিয়ের আগে এসব আমি পছন্দ করি না। তুমি যা বলো আমি রাজি, এখনই বিয়ে করি চলো। না, আনুষ্ঠানিকভাবে বিয়ে করব। অবশ্য বিয়ের আগে তুমি হালকা বোনাস পাবে। ঠিক আছে, তুমি আমাকে ভালোবাসো না তা পরিষ্কার করে বললেই পারতে, এত ঘুরিয়ে ফিরে বলার কি আছে? রাগ করো না। আরিফা আপু যদি জানতে পারে তাহলে তোমার সাথে রাগ করবে। আরিফা আগে থেকে এমন, নিজেও প্রেম করবে না, আমাকেও করতে দেবে না। বলো তো আফিফা, আমার এই কচি শশার মতো জীবন এভাবে যায়? আজ প্রথম তোমাকে কিস করলাম, আজকে তুমি আমার জীবনকে ধন্য করে দিলে। এমন সময় আরিফা চলে আসলো। কিছুটা আমার উপর রেগে আছে তা বুঝতে পারলাম। ওদেরকে বাসায় পৌঁছে দিয়ে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দেব, এমন সময় আরিফা আমাকে তার রুমে যেতে বললো। রুমে গিয়ে দাঁড়িয়ে আছি। এটা কি হলো? কোনটা কি হলো? তোমার গালটা একটু এদিকে আনো। ঠাস ঠাস করে 3টা দিয়ে দিল। এইটা কি হলো? তুই আফিফাকে 2টা কিস করছস, একটা হাত একটা ঠোঁটে। 2টা কিস করছি, 2টা ছোট দিবা, 3টা দিলে কেন? আরেকটা অগ্রিম দিয়ে দিলাম। আবার যদি কিস করিস তাহলে তোর ঠোঁট আমি ছিঁড়ে ফেলবো। তাই বুঝি? আমি জোর করে আরিফাকে কিস করলাম 5 মিনিট, তারপর জোর করে ছাড়িয়ে দিল। ওই, এটা কি করলি? আমাকে মেরে ফেলবি তুই? এতক্ষণ কি কেউ কিস করে? বেঁচে গেছো তুমি। আমার সাথে যদি বিয়ে হতো তাহলে একটা কিস করতাম সন্ধ্যাবেলা আর ছাড়তাম সকালবেলা। লুচ্চা কোন হনের? তুই সত্যিই কোটি লুচ্চা। আরেকটা দেবো? না, আর না। এখন বলো আফিফার সাথে এমন করার কারণ কি? তোমার হবুবারের গার্লফ্রেন্ড আছে, না হয় বউ আছে, 2টার থেকে একটা তো আছেই। তুমি কেমন করে বুঝলা? যখন মোবাইল আসছিল তখন নাম্বার সেভ করা ছিল জানু বলে। তারপর দেখলাম আনিস ভাইয়ের চলে যাওয়ার কথাটা আফিফা অন্যদিকে কাটিয়ে দিতে চাইছিল। এই বিষয়ে আফিফা সব থেকে ভালো জানে, ওর কাছ থেকে কথা বের করতে হবে, তাই এত নাটক করতে হচ্ছে। আর তুমি আমাকে মারলে। সরি, দাও তোমার গালে চুমু দাও। তোমার নানির পিছনে চুমা দাও, আমি গেলাম, অনেক কাজ আছে। এই, তুমি এত খারাপ কেন? অনেক কাজ আছে, রাতে কথা হবে, এখন চলি। তারপর আফিফার সাথে দেখা করতে চলে গেলাম। বাসায় এসে একটা ঘুম দিলাম, মাথায় কোনো চিন্তা নাই। আরিফাকে যদি আপোষে না পাই তাহলে না হয় 9-6 বুঝতে বিয়েটা আটকাবই। আর আছে 5 দিন। রাত 12টার দিকে আফিফার ফোনে ঘুম ভাঙলো। হাই জানু, আমার বাবুটা কি করে এখন? তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি। তুমি যে বললা আমার সাথে রাতে দেখা করবে। আমাকে আদর দিলে এখনই দেখা করব। যাও দুষ্টু, বিয়ের আগে এসব হবে না। মনে মনে বলি, তোর কাছে কে চাইছে রে? এই বয়সে দুষ্টুমি না করলে কখন করব? আগামীকাল দেখা করবে বলে দিলাম। চেষ্টা করব। আর শোনো, স্বপ্ন দেখা বাদ দিয়ে ঘুমাও, না ঘুমিয়ে চেহারাটা খারাপ করো না, বুঝলা? তাহলে কিন্তু আমার পরিবারের কেউ তোমাকে পছন্দ করবে না। আর তুমি তো পারিবারিকভাবেই বিয়ে করবে, তাই এখন ঘুমিয়ে যাও। একটা কিস দাও, আমি ঘুমিয়ে পড়বো। একটু দাঁড়াও। আরিফার ছবিটা বের করলাম এবং ছবিতে চুমু দিলাম। আর ওইদিকে আফিফা ভাবছে ওকে চুমু দিচ্ছি। কি বুদ্ধিমান ছেলে আমি, নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। ভাবতেই বুকটা গর্বে ফুলে উঠছে। এরপর সাইদ ফোন দিছে। কিরে শালা, এত রাতে ফোন দিলি কেন? আমিরুল, তুই যার ছবি দিছস ওই শালা তো কাম ঘটায় ফেলছে। বিয়ের আগেই বাচ্চার বাবা হয়ে গেছে, আর এখন এই বিষয় নিয়ে ওই মেয়েটার সাথে অনেক ঝামেলা চলছে। সাব্বাস বেটা আব্বাসের বাচ্চা। এখন তুই কোথায়? আজকের একটা রেল স্টেশনে কাটাই দে, সকালে টাকা পাঠাই দিব। বালের আলাপ করো মিয়া,
তোমার লাগা সারাদিন খাটলাম, না খেয়ে আছি, আর তুমি কও স্টেশনে রাত কাটাবো। এই এত ক্যাস ক্যাস করিস না। ওইখানে বৃষ্টি আপু আর নীরা আছে, তার কাছে টাকা চা। এরা আবার কারা? বৃষ্টি আর নীরা আমার পাঠক, ওদের কাছ থেকে টাকা চা। ওরা প্রতিদিন আমার গল্প শুনে আর লাইক কমেন্টও করে। ওরা তোর বিষয়ে জানে। তোর গল্প তো তেমন কেউ পড়ে না, পড়লে আরও লাইক কমেন্ট দিত। যেখানে লাইক কমেন্ট দেয় না সেখানে দিবে টাকা, হাসালি। ভাই তুই দিলে দে, না দিলে না কর। তোর বিকাশের অ্যাকাউন্ট চেক করে দেখ, টাকা চলে গেছে। ভালো দেখে একটা হোটেল দেখে রাতটা আরাম করে কাটা। আরও টাকা লাগলে বলিস। দেখেন তো কেমনটা লাগে। আজকে আপনারা কম লাইক কমেন্ট করার কারণেই সাইদ আমাকে খোটা দিল। এই গল্পটা শোনার পর নিজেদের জেলার নাম লিখে কমেন্ট করবেন, আর কত নাম্বার দেওয়া যায় তা বলবেন। যাক, সাইদ বেশ কাজের ছেলে, অনেক কাজ করেছে। সাইদ খান ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, তবে বাংলা লিখতে পারে না, এইটার বড় দোষ। বাংলায় বেশ কয়েকবার ফেলও করেছে, তবে ছেলে ভালো। ইংরেজিতে ফেল করার রেকর্ড নাই। একটা ঘুম দিলাম, সকালে আরিফার ফোনে ঘুম ভাঙলো। কি করো? আফিফাকে নিয়ে স্বপ্ন দেখি। বেশ তো, দেখো আমি ফোন রাখি। দাঁড়াও, স্বপ্ন দেখি কিভাবে মুরগিটারে লাইনে আনা যায়। ও এই কথা, তো আগে বললেই পারতা। একটা খবর আছে। কি খবর? কি শোনা, পরে বলবো। আমি তোমাকে আগে না করেছিলাম, কিন্তু তোমাকে আফিফার পাশে দেখে বুঝতে পারলাম যে আমি তোমার পাশে কাউকেই সহ্য করতে পারবো না। আহারে, সিনের ওপর কথা শোনো। আমাকে অন্য কারো কাছে সহ্য করতে পারে না। কি ভালোবাসে চটে গেলে থাপ্পড় মারে। ওই ফাজলামি করো না তো, পারলে আমাদের বাসায় একবার আসো। অনেক গেছি গো, আপনি পারলে আজকে আমাদের বাসায় আসেন। তোমার মা বাবাকে গিয়ে কি বলবো? তারা যদি জানতে চাই কেন আসছো? বলবো বিয়ের দাওয়াত দিতে আসছো। বিয়ের দাওয়াত তো আগেই দিয়ে আসছি। এই ফকিন্নি, বলবি তানিশের সাথে দেখা করতে আসছিস। ওই তোমার মুখের ভাষা এত খারাপ কেন? আমি করলা দিয়ে বেশি ভাত খাই, তাই আমার মুখের কথা দিয়ে তা। তবে গতকাল কিন্তু অনেক মিষ্টি খাইছি। তোমার টোটে যা মিষ্টি আছে, বাপরে বাপ। আবার বাজে কথা, এসব কথা আমার কাছে ভালো লাগে না। বিয়ে তো করে এসব করার জন্য। সামনে পাইলে থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দিতাম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের বাড়িতে আসো। ঠিক আছে, আমি এখন তাহলে রেডি হচ্ছি। ঠিক আছে, বাই বেবি। ট্যাক্সি, টেম্পো, অটো রিক্সা? দূর চাই। আমি আরেকটু ঘুমাই, পরে দেখা যাবে কি হয়। 1 ঘন্টা পর আমার রুমে মনে হয় কেউ ঢুকলো। আমার বিছানার পাশে এসে বসলো। আমি ঘুমের ভান করে আরিফের হাত ধরে ফেললাম। আরিফ একদম চুপ করে আছে। আমি এবার জড়িয়ে ধরতে যাব, এমন সময় আরিফাত দিল একটা ঠাস করে। কি হলো, মারলা কেন? ভালোভাবে থাকলে ভালো লাগে না। তুমি আমার রুমে আসলে কখন? তুমি জানো না কখন আসছি? না, জানি না। তাহলে আমি যখন রুমে আসলাম তখন তোমার বুকের হার্টবিট এমন ধরফর করছিল কেন? ঘুমিয়ে থাকলে এমন করে কারো? মনে মনে বলি, এই মেয়ের তো পুরাই সিআইডিতে যাওয়া উচিত। এমনটা তুমি পাশে থাকলে মাঝে মাঝে হয়, কিন্তু আজকে যে ঘুমের মধ্যে এমন হবে তা বুঝতে পারিনি। থাক থাক, আর মিথ্যা বলতে হবে না। সবই যখন বুঝতে পারো তাহলে তো ভূমিকা কেন করো? আনিস ভাই সম্পর্কে কোনো তথ্য পাইছো নতুন করে? না, এখনো পাইনি, পেলেই তোমাকে বানাবো। আর কিন্তু বেশি সময় নাই, খোঁজখবর নাও। যদি শেষমেশ আনিস ভাইকে বিয়ে করতে হয় তাহলে বাসর ঘরে আমার লাশ ঢুকবে। এত চিন্তা করো না, তোমার বিয়ের দিন সবকিছু সামলে নেব। সঠিক ও ভালো প্রমাণ ছাড়া আনিস ভাইয়ের বিষয়ে কিছু বলা যাবে না। এমন সময় আফিফার ফোন এলো। হাই বেবি, হাউ আর ইউ? হ্যালো, আমি ভালো আছি, তুমি কেমন আছো? আজকে কিন্তু দুজন মিলে একসাথে লাঞ্চ করব। ঠিক আছে। একটা কিস দাও এখন। এখন না, পরে দেবো। এখনই দিবা? ঠিক আছে, দিচ্ছি। মোবাইলটা হাতে নিয়েই আরিফার সামনে দাঁড়িয়েই আরিফার গালে একটা চুমু দিলাম। আর ওইদিকে আফিফা ভাবছে ওকে চুমু দিছি। ফোন কেটে দিয়ে আবারও আরিফার দিকে তাকালাম। আবারও মারলো একটা চর। এইটা আবার কেন? এইসব চলছে তাহলে? এটা তো মোবাইলে ছিল। রাখ তোর মোবাইল। তুই যদি স্বপ্নে অন্য মেয়েকে কিস করিস তাহলে তোর খবর আছে। এইটা তো নাটক করছি। নাটকের নাম করে মেয়েদেরকে চুমা খাওয়া? ব্যাস, অনেক বলে ফেলেছো। যখন তখন তোমার এই টর্চার আমার উপর আর করবে না, আমার কাছে ভালো লাগে না। তাহলে নিজেকে একটু ভালো করে ফেলো, তাহলে মারের জায়গায় কিস করব। দরকার নাই তোমার কিসের। আহারে, বাবুটা আমার রাগ করে। এই বলে একটা চুমা দিল। তাহলে কি নিয়ে যেন কথা বলছিলাম? ও, চিন্তা করো না, সবকিছু সামলে নেব। ওরে বাটপার, কিস পাবার জন্য এত নাটক? আরিফা, আনিস ভাইয়ের বাসা কোথায়? ঢাকায়। কিশোরগঞ্জ কি কোনো আত্মীয় বাড়ি আছে? তেমন কেউ নেই, তবে আনিস ভাইয়ের একটা বান্ধবী আছে। সে আনিস ভাইয়ের সাথে বিদেশে পড়াশোনা করেছে। এক সময়ে তাদের মাঝে ভালো বন্ধুত্ব ছিল মনে হয়। এখন কি হয়েছে? এখন মনে হয় কোনো যোগাযোগ নেই। ও,
তোমাকে অনেক ধন্যবাদ। তুমি বাসায় যাও। আমি তো তোমাকে নিয়ে একটু বাইরে যাব বলে ভেবেছিলাম। ঘুরে বেড়ানোর অনেক সময় পাবে। আপাতত আমার কিছু কাজ আছে, তা করতে হবে। তোমাকে নিয়ে পরে করতে যাবো ইনশাল্লাহ। তোমার আবার কিসের কাজ? তুমি বুঝবে না। আসিফার সাথে দেখা করবে নাকি? দেখা করব, তবে বেশিক্ষণ থাকতে পারবো না, এক জায়গায় যেতে হবে। তুমি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ? তুমি একটু ঠান্ডা হও, আমাকে একটু সময় দাও, রাতে তোমার সাথে দেখা করব। প্রমিস করছো তো? হ্যাঁ, প্রমিস করছি। তারপর বাসা থেকে বের হয়ে আমি আবিবাকে ফোন দিলাম। কই তুমি? বাসায় কোনো প্রয়োজন আছে? আজকে তোমাকে একটা জায়গায় নিয়ে যাব, তুমি এক্ষুনি আসো। ঠিক আছে, আমি আসছি, তুমি হাইওয়ে পাশে অপেক্ষা করো। ঠিক আছে, বেশি সময় নষ্ট করবে না। তুমি ঠিক আছো? তারপর আধ ঘন্টা পর আসলো। এত দেরি করলে কেন? রেডিওতে আর রাস্তায় যে সময়টুকু গেছে সেই সময়টুকুই লেগেছে, সেই জন্য আমি সরি। ঠিক আছে, আর কখনো দেরি করবে না। আর কখনো দেরি করবো না, কথা দিলাম। এবার একটু হাসো তো। আচ্ছা, তুমি কি তোমার ভাইয়ের মতো আনরোমান্টিক নাকি রোমান্টিক? আমি তো রোমান্টিক, আর ভাইয়া কোথায় আনরোমান্টিক? ভাইয়াও তো রোমান্টিক মানুষ। সারা জীবন সিঙ্গেল থেকে এখন বিয়ে করছে, এটাকে রোমান্টিক বলে? আরে তুমি জানো না, ভাইয়ের গার্লফ্রেন্ড আছে। আমার সাথে মিথ্যা বলো। আরিফের সাথে তোমার ভাইয়ের বিয়ে, আর বলছো গার্লফ্রেন্ড আছে? মজা করো আমার সাথে? আবিবা কিছুটা গুছিয়ে নিয়ে বলে, আমি এত কিছু বলতে পারবো না। ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখন আসি। এই তো এখন এলাম আর এখনই চলে যাবে? তুমি এখন বললে তুমি কিছু বলতে পারবে না, তাই চলে যাচ্ছি। আমার বাবুটা রাগ করতে পারে। আচ্ছা বলো, কি জানতে চাও? আনিস ভাই ওই দিন চলে গেল কেন? আর তার গার্লফ্রেন্ড আছে, তাহলে আরিফাকে বিয়ে করার কি দরকার আছে? আসলে ভাইয়া দেশের বাইরে থাকার সময় একটা মেয়ের সাথে প্রেম, ও সেই মেয়েটা ওই দিন ফোন দিয়েছিল, তাই চলে গেছে। আমি আবিবার হাত ধরে আমার বুকের উপর রেখে বললাম, জান, আমার ভালোবাসার কসম লাগে, তুমি তোমার ভাইয়ের ঘটনাটা বলো। মিথ্যে বলে কিন্তু আমি মরে যাব। আবিবা কান্না করতে শুরু করলো। কি হলো, তুমি কান্নাকাটি করছো কেন? তুমি ভালোবাসার কসম দিলে, এখন আমি তোমাকে মিথ্যে বলতে পারবো না, এমনটা কেন করলে? তুমি কি আমার সাথে মিথ্যে বলছো কখনো? না। আমার জান, আমার কলিজের টুকরা, বলো না, তোমাকে ভালোবাসি। তোমার পরিবারের সদস্যদের বিষয়ে কিছু জানলে কি হবে? ভাইয়া বিদেশে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে, তারা বিয়েও করেছে, কিন্তু মেয়েটাকে আমাদের পরিবারে কেউ মেনে নিতে পারবে না, কারণ মেয়েটা মুসলিম না। তোমাদের পরিবারে আর কে জানে যে তোমার ভাই বিয়ে করেছে? আর কেউ জানে না, শুধু আমি জানি। সাদে একদিন কথা বলার সময় আমার কাছে ধরা খেয়েছিল, তারপর সব ঘটনা আমার কাছে বলে। এই বিয়েতে ভাইয়ার তেমন ইচ্ছে নেই। তাহলে যদি কোনোভাবে বিয়েটা আটকে দিতে পারি, তাহলে কি তোমার ভাইয়ের কোনো আপত্তি আছে? কিন্তু বাবা মাকে কিভাবে মানাবে? আর বিয়েটা ভেঙে গেলে আরো বেশি ভালো হতো। ভাইয়ের একটা বাচ্চা হয়েছে মনে হয়। ঠিক বলছো, তোমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে। ওই দিন যখন চলে গিয়েছিল, তখন তোমার ভাবি ফোন দিয়েছিল। সে তার বাচ্চা দেখার জন্য আমাদের কাছে মিথ্যা বলেছিল। আর তোমার ভাবি কিশোরগঞ্জের একটা ক্লিনিকে ভর্তি আছে। তুমি এত কিছু জানো কিভাবে? আমি আমার বন্ধুকে তোমার ভাইয়ের পিছনে পাঠিয়েছি, ওই সব কিছু আমাকে বলেছে। কিন্তু তোমার এত কিছু জেনে লাভ কি? তোমাকে এখন কিছু বলতে পারবো না, সময় হলে সব কিছু বলবো। তুমি কি ভাইয়াকে ফলো করছিলে? হুম। ভাইয়াকে ফলো করে তোমার কি লাভ? আমি আমার লাভ ছাড়া কারোর সাথে কথা বলি না। আর তোমার ভাইয়ের পিছনে লোক লাগানোর যথেষ্ট কারণ আছে। এটা তো তুমি কোনোভাবে ঠিক করোনি। আমি তোমাকে অনেক বিশ্বাস করেছিলাম, তুমি আমার ভাইয়ের পেছনে লোক লাগিয়ে দিয়েছো। একটা মেয়ে তার পরিবার ছেড়ে সারা জীবনের জন্য চলে যাবে একটা ছেলের কাছে। সেই ছেলেটা যদি বিবাহিত হয়, অন্য কাউকে ভালোবাসে, শুধুমাত্র ফ্যামিলির কথা চিন্তা করে বিয়ে করে, তাহলে সেই ছেলেটাকে বিয়ে করে সেই মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে। আর আরিফ আমার খুব কাছের মানুষ, আমি চাই না ও কোনোভাবে কষ্ট পাক। তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি আমাকে না, আরিফাকে ভালোবাসো। তুমি ঠিক বলছো, আসলে আমি আরিফাকে পাগলের মতো ভালোবাসি, কিন্তু বিয়েটা ভাঙার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। এখন একটা উপায় পেলাম। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আমি অনেক দুঃখিত। তুমি আমার সরলতা নিয়ে খেলা করছো, ভালোবাসার নামে তুমি আমাকে ধোঁকা দিয়েছো। কেন করলে তুমি আমার সাথে এমন? কি দোষ ছিল আমার? সরি, আমি সত্যিই দুঃখিত। আমি চাইনি তোমাকে কোনোভাবে কষ্ট দিতে, কিন্তু বিয়েটা ভাঙার আর কোনো উপায় আমার কাছে ছিল না। তুমি তো এই কথাটা সবাইকে বলে দেবে, তখন বাবা মা ভাইয়াকে বাসা থেকে বের করে দেবে। তোমাদের পরিবারের কোনো ক্ষতি হয় তা আমি কখনোই করব না। তুমি আরিফাকে ভালোবাসো, আরিফা কি তোমাকে ভালোবাসে? অনেক ভালোবাসে, কিন্তু পরিবারের দিকে তাকিয়ে নিজের ভালোবাসাকে পাথর চাপা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি যেহেতু তোমাকে পেলাম না, তোমার ভালোবাসা পাবার সবকিছু করব।
আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করে দিও। নিজের ভালোবাসা পাওয়ার জন্য তোমার সাথে মিথ্যে নাটক করেছি। তার জন্য অবশ্য তোমাকে অনেক বড় একটা দাম দিতে হবে। কি দাম দিতে হবে তার জন্য? যে পর্যন্ত ভাইয়া আর ভাবিকে বাবা মা না মানবে, ততক্ষণ তুমি আরিফা আপুকে বিয়ে করতে পারবে না। যদি তোমার মা বাবা আনিস ভাইয়ের বিয়ে না মেনে নেয়, তাহলে তো সারা জীবন অবিবাহিত হয়ে থাকতে হবে। তাতে আমার কি? আমার সাথে নাটক করেছো তো এর সাজা ভোগ করতেই হবে। আর শোনো, আজ থেকে তুমি আমার বন্ধু, তবে বিয়ের আগ পর্যন্ত। আরিফ আপুর সাথে বিয়ে হলে তখন তোমাকে দুলাভাই ডাকবো। ঠিক আছে, তবে তুমি আমাকে সাহায্য করবে। তোমার যখন আমাকে প্রয়োজন হবে তখন বলবে। তবে হ্যাঁ, আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম। সরি, আর বলো না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আরে শালি, দুলাভাইয়ের মাঝে এমন হয়। তাহলে তুমি কি আমার সাথে এখন কিশোরগঞ্জ যেতে পারবে? কিশোরগঞ্জ এখন গেলে কি হবে? তোমার ভাই আর তোমার ভাবিকে ফিরে আনবো, আর তোমার ভাইয়ের সন্তানকেও। যদি বাসায় কোনো কিছু হয় তাহলে কিন্তু এর দায়ভার আমি নিতে পারবো না। তুমি এত চিন্তা করো না তো, সবকিছু আমি সামলে নেব। তারপর আরিফাকে ফোন দিলাম। আরিফা, একটু হাইওয়ে মোড়ে আসো। কেন, কি হয়েছে? যা বলছি তাই করো। মা বাবা তো আমাকে নিয়ে বিয়ের শপিং করতে যাবার জন্য বলছে। তুমি আসবে কি আসবে না? মা বাবাকে কি বলবো? বলো আনিস ভাই অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক আছে, কিন্তু যদি মা বাবা আমার সাথে আসতে চায় তাহলে কি করব? যা, তোর আসতে হবে না, তুই বিয়ে কর। আর আমি আফিফাকে নিয়ে কাজে অফিসে গেলাম। ওই হারামি, আমি আসতেছি। আর শোন, আফিফার দিকে খারাপ নজরে তাকাবি না। তুই আনিস ভাইয়ের বিয়ে করবি আর আমি কি মাইয়ারে মায়ের তুই অপরাধীর গান শুনবো? দেখ, উল্টাপাল্টা কিছু করলে আমি আত্মহত্যা করব বলে দিলাম। তাহলে তাড়াতাড়ি আসো। আর শোনো, কিছু টাকা নিয়ে আসো, আমার কাছে তেমন টাকা নেই। গার্লফ্রেন্ডের টাকার উপর এত নজর কেন? তুই আমার গার্লফ্রেন্ড না, আমার বড় অপুর বান্ধবী। আমি বের হয়ে গেছি, আর 10 মিনিট লাগবে বড় জোর। ঠিক আছে, আসো। ভাবছি একটু মজা করা যাক। আরিফাকে আসতে দেখে আমি আফিফার হাত ধরে কথা বলছি। আফিফাকে বললাম আরিফা কাছে আসলে পা ধরে সালাম করব, দেখি কি করে। আরিফা দূর থেকে দেখে আগুন হয়ে কাছে আসলো। কাছে আসতে আমি আর আফিফা আরিফাকে সালাম করছি। এই, তুই সত্যি সত্যি আফিফাকে ভালোবেসে ফেলেছিস? তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, আনিস ভাই ছেলে হিসেবে খারাপ না, তাই ভাবলাম তোমাকে কষ্ট দিয়ে লাভ কি। তোমার পরিবারের বাইরে তুমি যেতে পারবে না, আমি আমার পরিবারের বাইরে যেতে পারবো না, তাই ভাবছি বিয়েটা করে নেব। আমাদের জন্য দোয়া করবেন আপু। চুপ করে দাঁড়িয়ে আছে। আমাদের বেশ সাক্ষী পাচ্ছে না, তুমি আমাদের বেশ সাক্ষী হবে। আর সাইদ, দুজন মিলে আমাদের জন্য দোয়া করবে। বিয়েতে বড়দের দোয়ার প্রয়োজন হয়। আপু, তুমি খুশি হওনি? আরিফা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আমি খুব খুশি হয়েছি। কথাটা বলে আমার কানে থাপ্পড় দিতে যাবে এমন সময় আফিফা আরিফার হাত ধরে ফেলে। ছি ছি আপু, তুমি আমিরুলকে মারছো কেন? তুই আমার সামনে থেকে সরে যা, আমি আমিরুলকে খুন করে ফেলবো, শালা চিটার বাটপার। ছি আপু, বিয়ের আগে নিজের স্বামীকে সব বলতে নেই। নিজের স্বামী আর কোথায় থাকলো, তুই তো আমার সব নষ্ট করে দিলি। আপু আপনি ঠান্ডা হন। ঠান্ডার মায়েরে বাপ, 1/2 লিটার 7 আপ, তুই হবি আফিফার বাচ্চার বাপ? আমি তোরে কেমনে করি মাফ? তোমার আমিরুল তোমারই আছে, আমরা তোমার সাথে একটু মজা করলাম। আরিফ একটু মুচকি এসে বলল, কিসের মজা করিস তোরা? আমার মনে হচ্ছে আমার আকাশ ভেঙে পড়ছে। আমি তো ভেবেছিলাম বাসায় গিয়ে আত্মহত্যা করব। এই কথা আর কখনো বলবে না, সরি, আর এমন মজা করব না। আরিফার কোনো কথা না বলে জড়িয়ে ধরে সরাসরি কান্না করতে লাগলো। আরিফা ছাড়ো, এখানে অনেক মানুষ আছে। তাতে আমার কিছুই যায় আসে না। এই যে সবকিছু এখানে না করে বাসর রাতের জন্য কিছু বাকি রাখেন। আরিফা একটু স্বাভাবিক হয়ে আমাকে ছাড়লো। বলো, কি জন্য ডেকেছ? আমরা এখন কিশোরগঞ্জ যাব। এখন কিশোরগঞ্জ কেন? আনিস ভাইয়ের বউ বাচ্চা দেখতে যাব। কি বলছো এসব? আনিস ভাই বিবাহিত, একটা বাচ্চাও আছে। আর একটু হলেই 3টা জীবন নষ্ট হয়ে যেত। জি না, 4টা জীবন, কারণ আনিস ভাইয়ের বাচ্চা আছে। এই কথা আমাকে আগে বলনি কেন? এখন চলো সবাইকে গিয়ে দেখি আনিস ভাইয়ের কি অবস্থা। রওনা দিলাম। পুরোটা রাস্তায় আরিফা বকবক করেই যাচ্ছে। এই, তুমি একটু থামো তো, আর এখন ভালো লাগছে না। এই, বেশি দেরিবেরি করলে একটা দিব গালে। দাও না, ওটা আর বাকি রাখছো কেন? থাক, আর মাত দিব না। তারপর গেলাম কিশোরগঞ্জ। সাইদকে কল দিলাম। কিরে, খোঁজ নেওয়ার সময় হয়েছে তোর? আমাকে এখানে পাঠিয়ে তো আমার কথা ভুলেই গেলি। দোস্ত, তোকে অনেক ধন্যবাদ। তুই এখন কিশোরগঞ্জ হাসপাতালের সামনে আয়, তোকে অনেক দরকার। আমি আরিফা আর আফিফা আসছি। এইটা আবার কে? আনিস ভাইয়ের বোন। ও ঠিক আছে, তাহলে আমি আসছি। তারপর সাইদ আসলো। আমরা কিশোরগঞ্জ শহরে কিছু জায়গা ঘুরে দেখলাম। সত্যি বলতে কিশোরগঞ্জ শহর ছোট, কিন্তু অনেক সুন্দর করে সাজানো।
একটু পরপর ছোট ছোট ব্রিজ, কলেজের সামনে ব্রিজ, সব কিছু অল্প জায়গার মাঝে ছোট ছোট টাওয়ার আছে, 8 তলা উঁচু হবে। তো সেখানে উঠলে সব কিছু দেখা যায়। কিছুক্ষণ পর সাইদ আসলো, তারপর ওকে নিয়ে ক্লিনিকে গেলাম। আমি দরজার সামনে দাঁড়িয়ে বললাম, আনিস ভাই ভিতরে আসবো? আনিস কিছুটা ভয় পেয়ে গেল। তুমি এখানে কেন আর কিভাবে এলে এখানে? আমি একা আসিনি, পুরো টিম নিয়ে এসেছি। তারপর ভিতরে গেলাম। ভাই তুমি এখানে আসলে কেন? এই তোমরা ভিতরে আসো। তারপর ওরা ভিতরে আসলো। আনিস ভাই পুরাই ভয়ে চুপসে গেছে। আনিস ভাই, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা সব কিছু জানি, আপনি কোনো চিন্তা করবেন না। আরিফা আমি সরি, আসলে আমারও তেমন কোনো চিন্তা ছিল না। ওই শালা, তুই আমার হাত ধরতে চাইছিলি কেন? তোর নামে আমি চিটিংবাজের মামলা দিব। দয়া করে আমার সর্বনাশ করবে না। আমি ওকে টাইট করব, ওর হাত দুটো ভেঙে ফেলবো। আমাকে বিয়ে করে ঘরে তুলতে পারেনি, আমি ওর জন্য নিজের পরিবার ছেড়ে চলে আসলাম। আর আজও আমি আমার শ্বশুরবাড়িতে যেতে পারলাম না। ভাবি আপনি কোনো চিন্তা করবেন না, আমরা আপনাকে নেওয়ার জন্য আসছি। ভাই তোমরা আমাকে মারো কাটো যাই করো, আমার সংসার ভেঙে দিও না। তাহলে এক্ষুনি আমার মা বাবাকে বলেন আপনি বিবাহিত। আর একটু সময় দাও, আমি আর আমাদের পরিবারে যাব না, তোমাদের সামনে কখনো যাব না। তা তো হবে না ভাই, আপনাকে আমাদের সাথে যেতে হবে। কিন্তু আমার স্ত্রী এমন সময় কিভাবে যাব? আপনি এরভাবে অ্যাম্বুলেন্স দিয়ে যাবেন, আমরা আলাদাভাবে যাব। তারপর একটা গাড়ি নিয়ে আনিস ভাইয়ের ভাবিকে পাঠিয়ে দিলাম, আর আমরা 4 জন একসাথে গাড়ি দিয়ে যাচ্ছি। সাইদ, তোকে অনেক ধন্যবাদ, তুই আমার আসলে কলিজার টুকরা। পাম দেওয়া বন্ধ কর, কলিজার টুকরা। তা এতদিন খোঁজ খবর নিলে না কেন? এই শালা, ঘরে কি বউ আছে নাকি তোর? গিয়ে তো দেখবি খালি বিছানা, এত ভাবনেস কে? ভালো করে কথা বল, নইলে এদের সামনেই কেলাব। ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করেছিস? যে টাকা দিছোস তা দিয়ে হোটেলের ভাড়া দিতে দিতেই শেষ। এখন পকেটে মাত্র 20 টাকা আছে। মনে করেছিলাম আজকে বাসায় ফোন দিয়ে টাকা নিব। আমাকে বলিসনি কেন? দাঁড়া, তোকে বলতে যাব কেন? আর হোটেলের রিসিপশনের মেয়েটার সাথে বেশ ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ওই মেয়েটাকে প্রপোজ করতেই হবে। আরে কি কষ্ট। আমিরুল, তুমি এত কথা বলো কেন? সাইদ ভাই আপনার যে মেয়েটাকে ভালো লেগেছে তার নাম কি? ধুরমিয়া, তোমরা চুপ করো। আমি ফোন নাম্বার আর ফেসবুক অ্যাকাউন্ট সব নিছি, আমাকে শেখাতে হবে না। তোমরা তোমাদেরটা ঠিক করো। আগের বার আমিরুলকে বলছিলাম আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, তখন গিয়ে মেয়েটাকে বলছে যে আমি নাকি মেয়েটাকে দেখলে মেরে ফেলব। সেই মেয়েটা আমার সামনে আসেনি, একদিন দূর থেকে দেখিয়ে মেয়েটাকে ডাক দিছি। মেয়েটা আমাকে দেখে দৌড়াতে থাকে আর বলতে থাকে, বাঁচাও বাঁচাও, তোমাদের কাউকে আমার দরকার নাই। সাইদ, তো রেডিও বন্ধ কর ভাই। আমিরুল ভাই, আপনি আসলেই হিংসুটে মানুষ। তুমি সাইদ ভাইয়ের সাথে এমন করছিলে কেন? সাইদ, এটা তোর কত নাম্বার গার্লফ্রেন্ড? 113 নাম্বার। কথাটা বলার সাথে সাথেই আরিফা আর আফিফা সাইদকে হা করে দেখতে লাগলো। এই তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন? আমি যেই মেয়েকে দেখি সেই মেয়েকেই পছন্দ হয়ে যায়, এটা আমার কি করার আছে বলো? তাছাড়া যার মন পরিষ্কার তার কাছে সবাইকেই ভালো লাগে। আরিফা, আফিফা, ওর কথা বাদ দাও। আফিফা, তোমার বয়ফ্রেন্ড আছে? না, কেন? আমি তোমাকে ভালোবাসে ফেলেছি। এইটুকু সময়ের মধ্যে তুমি আমার মন কেড়ে নিয়েছো। আপনি আমার ধর্মের ভাই, আপনি আমাকে বোনের নজরে দেখবেন। কিভাবে নিজেকে সরিয়ে রাখবো? তোমার সুন্দর চুল, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মায়াবী চোখ, চাঁদের মতো মিষ্টি হাসি, সব মিলিয়ে আমি তোমাকে ভালোবাসি। আমিরুল, সাইদকে দেখে শেখো। তুমি ঠিক বলছো। কিভাবে কিভাবে মেয়েকে পটাতে হয় আমি চেষ্টা করব। চোখ দুটো তুলে ফেলবো। আমি বলছি কিভাবে প্রশংসা করতে হয় তা শিখতে। তারপর কথা বলতে বলতে চলে এলাম আরিফার বাসায়। ভেতরে গিয়ে দেখি চেঁচামেচির আওয়াজ, মনে হয় আরিফার বাবা চেঁচামেচি করছে। আমরা ভেতরে যেতে আরিফার বাবা আরিফাকে বলছে,